Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্য ভয়ের ঘটনার অন্যরকম অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকতে হবে। আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে বরাবরের মতোই হাজির হয়েছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের থার্সডে নাইটের 164তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সোহানুর রহমান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে। ওনার ঘটনাটি দুই ভাগে বিভক্ত। দুটি ঘটনা আলাদা আলাদা হলেও ঘটনার একটা জায়গায় মূল বিষয়বস্তু কিন্তু অনেকটাই একই রকম। ঘটনায় চলে যাব। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, পরবর্তীতে হবেন, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে সত্য ভয়ের ঘটনার অনুভূতি নিতে পারেন। যারা ঘটনা পাঠাতে চান তারা লিখিত বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। আর ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানেও জানাতে পারেন। চলুন ঘটনায় ঢুকে যাই। ঘটনার প্রথম অংশ। এই ঘটনাটি ঘটেছিল 1984 কি 85 সালের দিকে। তখন এই সোহানুর রহমান ভাইয়ের বাবার বয়স ছিল 16-17 বছরের মতো। তখন এই সোহানুর রহমান ভাইয়ের ফুপা, অর্থাৎ এই সোহানুর রহমান ভাইয়ের বাবার দুলা ভাই যিনি, উনি ওই সময়ে একটা মহিষের গাড়ি চালাতেন। ফুপার নাম হচ্ছে মোহাম্মদ নবির উদ্দিন। ফুপার এই মহিষের গাড়ির মহিষ দুটো ছিল খুবই শক্তিশালী আর দেখতেও খুবই নজরকাড়া। যেমন শরীর খুবই পেশিবহুল আর দেখতেও সুন্দর, যে কেউ মহিষ দুটো দেখলে পছন্দ করবে। একদিন অন্য আরেকটি গ্রামের কিছু ফসল বয়ে উনি আর একটা জায়গায় পৌঁছে দিচ্ছিলেন। রাত হয়ে গিয়েছিল, অনেক রাত বিষয়টা এরকম না। তো উনি মহিষের গাড়িতে ফসল লোড দিয়ে যে পথ দিয়ে যাচ্ছিলেন, মাঠের ভেতরে চওড়া মেঠো পথ, দুপাশে ফসলি জমি। বর্ষাকালে এই জমিগুলো পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। তখন মানুষজন সেখানে মাছ টাছ ধরে আর কি। তখন অবশ্য পানি ছিল না, ওই সময় বর্ষাকাল ছিল না। তো রাতে যখন আসছিলেন, চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পথ চলতে অসুবিধা হচ্ছিল না। শুনশান নীরব রাস্তা। ফুপা আর তার এই মহিষ দুটো ছাড়া রাস্তায় আর কোনো মানুষকেই দেখা যাচ্ছে না, অন্য কোনো প্রাণীকে উনি দেখছেন না। ফুপা গাড়ি নিয়ে যখন ওই রাস্তা ধরে অনেকটা পথই পার করে এসেছেন, ঠিক তখনই ফুপা দেখতে পান সামনের দিক থেকে সাদা একটি আলো, হারিকেন জ্বললে যেমন আলোর মতো হয় না, ওই রকম একটা গোল টাইপের আলো, ছোট একটা আলো আর কি। এই আলোটা সামনের দিকে এগিয়ে আসছে। উনি শুরুতে মনে করেছিলেন যে হারিকেন হাতে নিয়ে কেউ একজন আসছে আর কি, কিন্তু পরে ওনার ভুল ভাঙে। আবার উনি চিন্তা করেছিলেন বড় আকারের কোনো জোনাকি পোকা কিনা, কিন্তু জোনাকি পোকা তো জলে নেভে, ওটা কিন্তু ওরকম হচ্ছিল না, একদম স্থির ছিল, তার আলোটা স্থির ছিল, কিন্তু এগিয়ে আসছিল মহিষের গাড়ির দিকে। ফুপা দেখতে পেলেন ওই আলোটা ভাসতে ভাসতে এগিয়ে এসে ওনার একটা মহিষের গায়ে লাগলো আর একটা মহিষের গায়ে লাগলো। এরপর আলোটা ভ্যানিশ হয়ে গেল। আর ঠিক ওই সময়ে একটা মহিষ থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো আর সাথে সাথে মাটিতে বসে পড়েই শুয়ে পড়ল। এরপর হাত পা নড়াচড়া করতে করতে একটা সময়
মহিষের নড়াচড়াটা বন্ধ হয়ে যায়। ফুপা বুঝতে পারলেন ওই মহিষটি ওখানেই মারা গেছে। এবার অন্য মহিষটা পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আর এমনভাবে ছোটাছুটি করেছে ওই মালটানা গাড়ি থেকে নিজের শরীরকে বিচ্ছিন্ন করে ফেলে, অর্থাৎ যেই দড়ি বা অন্য কোনো কিছু দিয়ে আটকানো থাকে সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। সে মাঠের ভিতরে নেমে যায়, ছোটাছুটি করতে থাকে, চিৎকার করছে, ছোটাছুটি করছে, দৌড়াতে দৌড়াতে একটা সময় মাঠের মধ্যে মিলিয়ে যায়। এই ঘটনা দেখে ফুপা তো খুব ভয় পান। উনি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। উনি বাড়ির দিকে যাচ্ছিলেন। উনি ভেবেছিলেন যে এলাকায় গিয়ে লোকজন সাথে করে নিয়ে এসে মহিষটাকে খুঁজবেন। তো উনি রওনা তো দিয়েছেন। যেই পথ দিয়ে উনি যাচ্ছিলেন, কিছুটা পথ আসার পর ওখানে ছোট্ট একটা কালভার্ট বা ব্রিজের মতো পড়ে। উনি যখনই ব্রিজের কাছাকাছি এসেছেন তখন দেখেন ব্রিজের অপর পাশে, মানে উনি যেদিকে যাবেন, ব্রিজের তো দুই পাশে ঢালু থাকে, ঢালু অংশটা বেয়ে যখন উপরে উঠেছেন তখন দেখেন অপর পাশের ঢালু অংশে বেশ মোটা কালো আকৃতির কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে। উচ্চতা খুব যে বেশি তা না, মোটামুটি স্বাভাবিকই বলা চলে। ওই জিনিসটা যখন উনি দেখেছেন তখন ফুপা বেশ ভয় পান, কারণ একটু আগেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই জিনিসটা এখানে দাঁড়িয়ে আছে, ঘটনাটা কি? এই চিন্তা করতে করতেই ওই জিনিসটা নাকি সুরে বলে ওঠে, কিরে নবীর, আয় এদিকে আয়, বাড়ি যাবি না? আয়, তোকে বাড়ি পৌঁছে দিই, আয় আয় আয়। এই কথা বলেই নাকি, বা এই কথা বলার সাথে সাথে ওই অবয়বটা এই নবীর ফুপার দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে ফুপা আর নিজের জ্ঞান ধরে রাখতে পারেননি, উনি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। পরের দিন সকালবেলা মাঠে কাজ করতে যাওয়ার সময় লোকজন ওনাকে ওই অবস্থাতেই দেখতে পায়। এরপর ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরত আসে, সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল, উনি সব কথা খুলে বলেন। উনি বলেন যে তাড়াতাড়ি যেতে হবে, আমার ওই মহিষটা কোন দিকে গেল, আবার একটা মহিষ মরে পড়ে আছে, সেটারও একটা বন্দোবস্ত করতে হবে। তো উনি বাড়ির সদস্যদেরকে নিয়ে যখন ওই জায়গাতে গিয়েছেন, উনি দেখেন যে ফসল বোঝাই গাড়িটা ঠিকই ওখানে পড়ে আছে, আর যেখানে ওনার মৃত মহিষটা পড়েছিল ওখানে কোনো মহিষই নেই। আর ওই যে মহিষটা যেটা দৌড়ে মাঠের ভিতরে চলে গিয়েছিল, ওইটা মাঠের কোনো এক কোণায় মৃত অবস্থায় পড়েছিল। এই ঘটনার 3-4 দিন পরের ঘটনা। তো এই যে ঘটনাটা ঘটলো, এটার পরে কিন্তু ফুপার কোনো সমস্যা হয়নি, জ্বরও আসেনি বা এমন কোনো কিছুই হয়নি। তো এই ঘটনা 3-4 দিন পরে একটা ঘটনা ঘটে। সেটা হলো যে ফুপা তো আসলে তার এই প্রিয় মহিষ দুটোকে হারিয়ে খুব মনের কষ্টে ছিলেন। কেন এমনটা হলো, কী কারণে হলো, উনি ঠিক কিছু বুঝতে পারলেন না। কেউ কেউ বলে যে রাত্রেবেলা আসার সময় হয়তো বা কোনো দেও ধরেছিল, দানব ধরেছিল। তো এটা নিয়ে উনি ওই সময় কোনো কবিরাজের কাছে যান নাই অবশ্য। তো পরে উনি ভাবতে থাকেন যে কি করা যায়, কি করা যায়, কেন এমনটা হলো, আসলে কি কোনো দেও ধরেছিল নাকি অন্য কোনো কিছু। তো উনি একটা পর্যায়ে এসে কোনো একটা কবিরাজের কাছে যান। সেই কবিরাজ একদিন সময় নেন, পরের দিন আসতে বলেন। পরের দিন যখন যান, ওই কবিরাজ বলেন যে এই ফুপার এই যে দুটো মহিষ, এই মহিষ দুটোর উপর তারই এক প্রতিবেশীর খুবই বদনজর ছিল। এই মহিষ দুটোকে দেখে সে খুবই হিংসা করত। এই কারণেই এই মহিষ দুটোকে মেরে ফেলার জন্য সে বান মেরেছে। ফুপা তো এসব কথা শুনে খুবই অবাক হন। ফুপা বুঝতেও পারেন এই কাজটা কে করেছে। উনি বাসায় চলে আসেন, ভাবতে থাকেন কি করা যায়। প্রতিশোধের নেশা ওনার চেপে বসে। তবে একটা সময় এসে উনি ভাবেন যে না, এগুলো নিয়ে প্রতিশোধ নিতে গেলেও তাকেও তো কোনো কবিরাজের কাছে যেতে হবে, সেও উল্টো বান মারবে, এতে করে কুফুরি হবে, গোনাহ হবে। উনি আর এই কাজটা করতে চাইলেন না, যে যা হবার হয়ে গেছে, এটা এখানেই থেমে যাক। এই চিন্তা করে ওনার প্রতিশোধের যেই নেশাটা ছিল এটা কেটে যায়। আরও 2 সপ্তাহ পার হয়ে যায়। ফুপা রাত্রে ঘুমিয়ে আছেন। রাত তখন অনেকই হবে, আর গ্রামের রাত 1টা-2টা হওয়া লাগে না, 10টা-11টার সময়ও রাত 3টা, 3:30টার মতো একটা অবস্থা সৃষ্টি হয়।
তো ঘুমিয়ে আছেন, হঠাৎ করে খসখস খসখস শব্দে ওনার ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন উনি বুঝতে পারেন এই যে বেড়া আছে, মানে ঘরের যে বেড়া, পাটখড়ির বেড়া, তো এই বেড়ার সাথে কোনো প্রাণী তার শরীর ঘষছে। অনেক সময় কুকুর বিড়াল শরীরে যদি ছোটোখাটো পোকা হয় বা কোনো জায়গায় চুলকায়, তারা কিন্তু বেড়ার সাথে এসে শরীর ঘষে, তখন খসখস খসখস শব্দ হয়। তো এরকম খসখস শব্দ হচ্ছে, তবে এই খসখস শব্দটা বেশ বেশি, অর্থাৎ স্বাভাবিকভাবে কুকুর বিড়াল শরীর ঘষলে যেরকম শব্দ হয় মনে হচ্ছে তার থেকে একটু বেশি। উনি চিন্তা করেছেন যে এই জিনিসটা কি, একটু দেখি তো। তো পাটখড়ির বেড়া তো, কোনো কোনো জায়গায় পাটখড়ি একটু ফাঁকা ছিল, সেখানে পাটখড়ির যে পুরুত্ব সেখানে একটু কম ছিল। উনি কি করেছেন, আঙ্গুল দিয়ে পাটখড়ি একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কি। তো উনি যেটা দেখেন, এটা দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন এই জিনিসটা কুকুরও না, শেয়ালও না, তবে ওই রকমই দেখতে কিছু একটা হবে। শরীরের থেকে মাথার আকৃতিটা বেশ বড়, আর এটা শরীরে সজারুর মতো অসংখ্য কাঁটা রয়েছে। তো উনি যখন এটা দেখেছেন, হঠাৎ করে হয় কি, ওই জিনিসটা ঘুরে আবার ওনার দিকে তাকায়। ওই জিনিসটা মনে হয় বুঝতে পেরেছে যে উনি তাকে দেখে ফেলেছে। ওই জিনিসটা ঘুরে তাকিয়েই ওনার একদম কাছাকাছি চলে আসে মুহূর্তের মধ্যে, মানে বেড়ার ওই পাশ থেকেই। আর হঠাৎ করে ফুপা টের পান যে বেড়ার যে নিচের অংশ, এটা ওই জিনিসটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেই সাথে সাথে ফুপার পায়ে কামড় দিয়ে ফুপাকে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া শুরু করেছে। ফুপা তো বেড়া ভেঙে বাইরে চলে গেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। ফুপুর তো ঘুম ভেঙে যায়। ফুপু উঠে দেখেন এই অবস্থা, ফুপাকে টেনে নিয়ে যাচ্ছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করছেন যে এই ঘটনা, লোকজন চলে আসছে। তখন লোকজন জিজ্ঞেস, কী হয়েছে? এই ঘটনা, কোন একটা প্রাণী নিয়ে যাচ্ছে। লোকজন তো হারিকেন, টর্চ লাইট, মানে যার কাছে যেটা ছিল নিয়ে বের হয়েছে, আশেপাশে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ওই যে যেই জায়গাটাতে ফুপার মহিষ মারা গিয়েছিল, ওই জায়গার দিকে যখন চলে আসে, তখন তারা দূর থেকে দেখে যে একটা প্রাণী বেশ আকার আকৃতিতে বড়, ওই প্রাণীটা কিছু একটা খাওয়ার চেষ্টা করছে। তখন ওনারা দূর থেকে টর্চ লাইট মেরেছেন, দেখেন যে আসলেই এটা শেয়ালও না, কুকুরও না, আকার আকৃতিতে বেশ বড়, মাথাটাও বেশ বড়, আর সমস্ত শরীরে কাঁটা রয়েছে, সজারুর মতো কাঁটা রয়েছে। এই জিনিসটা যখনই মানুষ দেখে ফেলেছে, অনেকে দূর থেকে টর্চ লাইট মেরেছে, ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, দৌড়ে পালায় না, সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তো লোকজন তো কাছে চলে গিয়েছে, সবাই গিয়ে দেখে যে ফুপা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর ওনার পায়ের একটা জায়গা থেকে, বিশেষ করে হাঁটুর নিচে যেই অংশটা থাকে, এখানকার একটা অংশে কিন্তু বেশ পেশিবহুল একটা জায়গা থাকে আমাদের হাঁটুর নিচে, পায়ের আর কি, ওই মাংসটুকু মনে হচ্ছে খুবলে তুলে নিয়ে গেছে। ফুপা তো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ফুপাকে দ্রুত বাসায় নিয়ে আসা হয়, রক্ত পড়ছিল। গ্রামীণ চিকিৎসা দিয়ে আপাতত রক্ত বন্ধ করা হয়। তো ফুপার জ্ঞান ফেরত আসে পরের দিন। ওই দিন থেকেই, অর্থাৎ সকাল থেকেই মনে হচ্ছে যে ফুপার পায়ের ওই অংশে পচন ধরেছে। খুব দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুপা নাকি চোখ বন্ধ করলেই ওই কাঁটাওয়ালা ওই অবয়বটাকে উনি স্বপ্নে দেখতেন। ওই অবয়বটা নাকি তাকে বলতো, তোকে আমি নিয়ে যাবো রে নবীর, তুই আমার সাথে চলে আয়, কেউ তোকে আটকাতে পারবে না আমার থেকে, আর আমি তোকে নিয়ে যাবই। 7 থেকে 10 দিন অসুস্থ থাকার পর ফুপা ইন্তেকাল করেন। ওনার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। ওনার মৃত্যুর পরে আর কখনোই কারোর সাথে কোনো প্যারানরমাল বিষয় ঘটেনি, বিশেষ করে ওনার পরিবারের সাথে আর কি। ফুপু এক কবিরাজের মাধ্যমে জেনেছিলেন যে মূলত যেই লোকটা বান মেরে তার মহিষকে মেরেছে, সেই লোকটাই পরবর্তীতে ফুপাকে আর একটা মরণ বান মেরেছে। আর এভাবেই এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে শেষ করে দেওয়া হয়।
ফুপার স্বপ্ন ছিল এই সোহানুর রহমান ভাইয়ের বাবাকে পুলিশ অফিসার বানাবেন। তবে পরবর্তীতে ওনার বাবা সেনাবাহিনীতে চাকরি পান। তখন তো আসলে ফুপা জীবিত ছিলেন না, উনি যদি দেখে যেতে পারতেন উনি অনেক খুশি নাকি হতেন, এমনটাই জানিয়েছেন সোহানুর রহমান ভাই। তবে এখন সোহানুর রহমান ভাইয়ের বাবা উনি অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা। এই তো আমরা শুনলাম ঘটনার প্রথম অংশ। চলুন এবার চলে যাই এই ঘটনার দ্বিতীয় অংশে। তো এই ঘটনার যে দ্বিতীয় অংশ, এই ঘটনাটি ঘটেছিল সোহানুর রহমান ভাইয়ের নানির ছোট ভাইয়ের সাথে। ঘটনাটার সময়ের কালটা আসলে নানির সঠিক ঠিক মনে নাই, তবে যতটুকু মনে পড়ে নানি বলেছে এটা 1990 সালের আশেপাশে হবে আর কি। নানির ছোট ভাইয়ের ছিল বিরাট বড় বড় 4টা আমের বাগান। সে আমের ব্যবসা করত। নির্দিষ্ট সিজনে আম বেচা কেনা করে যে অর্থ পেত তা দিয়ে সারা বছর ওনার খুব ভালোই চলে যেত। বেশ ভালো বলতে মোটামুটি সচ্ছলভাবেই আর কি। আর বড় বড় আম ব্যবসায়ীদের সাথে ওনার উঠা বসা ছিল। তো একদিন উনি আম বাগানে, তখন আম পাড়ার সময় হয়ে গেছিল আর কি, আম পাড়ার জন্য শ্রমিক নিয়ে আসছেন। যেই গাছগুলোতে শ্রমিকরা উঠে নির্দিষ্ট পদ্ধতিতে আম পাড়বেন সেইভাবে আম পাড়া হচ্ছিল। শ্রমিকরা আম পেড়ে ক্যারেটে বোঝাই করেছে। তো গাছের ছায়া বসে একটা টেবিলের উপর উনি হিসাব করছেন যে কতগুলো ক্যারেট বোঝা হলো, মানে বোঝাই করা হলো, এইটা সেটা। ওই সময় নাকি হঠাৎ করে কোত্থেকে একটা দমকা গরম বাতাস এসে ওনার গায়ে লাগে। যখনই দমকা বাতাস এসে লেগেছে সাথে সাথে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও আল্লাহ রে, আমার গা পুড়ে গেল রে, কে আমার গায়ে আগুন ধরাই দিল রে, জ্বলে গেল, পুড়ে গেল, এরকমভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। শ্রমিকরা তো বুঝতে পারছে না কি হলো, কি এমন ঘটনা ঘটলো, হঠাৎ করে উনি এমন শুরু করলেন। তো ওনার নাম ছিল তো জালাল। তো জালাল নানাকে তার বাসায় নিয়ে আসা হলো, শ্রমিকরা ধরাধরি করে তাকে নিয়ে আসলেন আর কি। তো এই জালাল নানার বাবা উনিও ছিলেন একজন নামকরা কবিরাজ। আর উনি অবশ্য কবিরাজ তার পেশা ছিল না, উনি মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন, পাশাপাশি কবিরাজি করতেন। উনি স্থানীয়ভাবে বংশী মাস্টার নামে পরিচিত ছিলেন। এখনও ওই এলাকার অনেকেই তার ছাত্র রয়েছে, যদিও বা উনি জীবিত নাই, তার কাজের জন্যই তাকে মনে রেখেছে। তো যাই হোক, এই জালাল নানার এই অবস্থা দেখে ওনার বাবা তো বেশ ঘাবড়ে যান, কেননা উনি তো কবিরাজ। আর ওনার ছেলের এই অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন যে ছেলেকে মরণ বান মারা হয়েছে। জালাল নানার শারীরিক অবস্থার বেশ অবনতি হতে শুরু করে। ওনার শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় চাকা চাকা দাগ দেখা যায়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে ঘায়ের মতো দেখা যায়। আর জালাল নানার শরীর থেকে ভয়ঙ্কর রকমের বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল। উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। জালাল নানা যেদিন থেকে এই বানে আক্রান্ত হন উনি ঘুমাতে পারতেন না, আর অল্প কিছুক্ষণ ঘুমালেই তার ঘুম ভেঙে যেত। উনি নাকি দেখতেন যে ওনার ঘরের চাটাইয়ের উপরে, অর্থাৎ টিনের চালের নিচে কিন্তু হিট প্রুফ করার জন্য, অর্থাৎ তাপ যাতে সরাসরি না লাগে এই জন্য চালের নিচে কিন্তু বাঁশের চাটাই দেয়া হয়। আমরা অনেকেই সেটা দেখেছি। তো ওই চাটাইয়ের উপরে নাকি একজন বসে থাকে, তার পুরো শরীরে ঘা হয়ে আছে, ভয়ঙ্কর চেহারা। সে নাকি বলে, কিরে জালাল, আমি তোকে নিতে আসছি, আয় আমার সাথে আয়। এটা কিন্তু শুধু জালাল নানাই স্বপ্নে দেখতে পেত। এটা দেখার সাথে সাথে নানা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যেতেন, সবাইকে বলতেন যে এই চাটাইয়ের উপরে আমি এরকম একটা জিনিসকে দেখছি। তো অন্যরা তো কেউ আর দেখতো না। জালাল নানার বাবা তো বুঝতে পারতেন ঘটনাটা কি হয়েছে। জালাল নানাকে যখন ভেজা তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া হতো তার শরীরটা, তখন উনি কিছুটা আরাম পেতেন। জালাল নানার বাবা উনি কিছুই করতে পারেননি, কারণ এই বানটা কাটানোর জন্য নাকি অনেক সময় দরকার ছিল। উনি চেষ্টা করেছিলেন, তবে এই বান লাগার 5 দিনের মাথায় জালাল নানা মারা যান। মারা যাওয়ার দিন দুপুরবেলা নাকি নানিকে বলেছিলেন, বুবু, তোমার হাতের রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খেতে আমার খুব মন যাচ্ছে। তো নানি মুরগির মাংস রান্না করে জালাল নানাকে ভাত খাওয়ান। তো ভাত খাওয়ার কিছুক্ষণ পর জালাল নানা বলেন,
বুবু, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এর কিছুক্ষণ পরেই জালাল নানা মৃত্যুবরণ করেন। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। পরবর্তীতে জানা যায় মূলত এই জালাল নানাকে যে বানটা মারা হয়েছিল এটা ইচ্ছাকৃতভাবে মারা হয়নি। মূলত অন্য কোনো এক কবিরাজ আর একজনের হয়ে বান মেরেছিল, তবে সেটা অন্য ব্যক্তিকে। এই বানটা মারার পর এটা ভয়ঙ্কর এক বাতাস হয়ে নাকি ছুটে যাচ্ছিল। যে পথ দিয়ে যাচ্ছিল ওই পথে জালাল নানা বসেছিলেন, সেটা এসে জালাল নানার গায়ে লেগে যায়। মূলত এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ভুলবশত এই জিনিসটা লেগে যায়, যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় লিসেনার্স, এই যে দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, প্রথম যে ঘটনাটি আপনারা খেয়াল করবেন, গ্রামে কোনো বাড়িতে বেশ বড় একটা দুধেল গাই রয়েছে বা গাভী রয়েছে, বান মেরে ওই গাইটাকে মেরে ফেলে অথবা তার যেই ওলান এটা নষ্ট করে দেয়। তারপর কোনো বাড়িতে বেশ ফলজ গাছ রয়েছে, সেই গাছের ফলটা নষ্ট করে দেয় বান মেরে। এরকম কিন্তু হর হামেশাই গ্রাম অঞ্চলে ঘটে। এটা শহর এলাকাতেও ঘটে যে না তা কিন্তু না। আর বদনজরের ব্যাপারটা তো রয়েছেই, এটা আপনারা সকলেই জানেন। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন গ্রামে এই ধরনের বান মারার ব্যাপারগুলো হর হামেশাই ঘটে। হিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো অনেকেই করে থাকেন। আর দ্বিতীয় অংশ যেটা এই ঘটনার, সেখানে কিন্তু এক অদ্ভুত বিষয় জানতে পারলাম। যখন বান মারা হয় এটা গরম বাতাস হয়ে ছুটে যায়। বান শব্দের অর্থ কিন্তু তীর, স্বর বা তীর। এটা তীরের মতোই ছুটে যায় গরম বাতাস হয়ে। যদি কারো গায়ে লেগে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সে আক্রান্ত হয়। এই ঘটনা থেকে এমনটাই জানতে পারলাম। আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা ছিল, যেখানে দুটো মানুষের নির্মম মৃত্যু আমরা দেখেছি। প্রথমটা হিংসার বশবর্তী হয়ে একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়, আর দ্বিতীয় ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুলবশত একজন বানের শিকার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, সবসময় বলি যে আমরা যতই নিজেদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করি না কেন, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না এই ধরনের সমস্যা থেকে। এই জন্য আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিব, এটা যেমন সত্য, আর সেই সাথে আমাদের যে ডিফেন্স লেয়ার বা নিরাপত্তা বলয়, এই জিনিসটা মেনটেন করার জন্য সেলফ রুকিয়া সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবসময়। ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আমরা দোয়া করি এই দুইজন ব্যক্তিকে, এই নবীর ফুপা এবং জালাল নানা, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আর যারা এই কাজগুলো করেছেন তারা এখন জীবিত আছেন কি না আমি জানি না। আল্লাহ তাআলা তাদের সাথে কি আচরণ করবেন তা আল্লাহ ভালো জানেন। তারা এই কাজের জন্য তওবা ইস্তেগফার করেছেন কি না তা তো আমরা জানি না। আল্লাহ তাদের যেটা ন্যায্য সেটাই বিচার করবেন। নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবেন না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 164তম আয়োজনের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম পিয়াস। ওনার বাড়ি ফেনী জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ড ধুমসাহাদ্দা গ্রামে। ঘটনাটি এই 2025 সালেই ঘটেছে, রমজান মাসের পরে। আর এটি ঘটেছিল ওনার নিজ কাকির সাথেই। কাকা একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, আর উনি মূলত যেহেতু বিদেশেই বেশিটা সময় থাকেন, কাকার বিদেশ থাকার সময়টা বাবার বাড়িতে থাকেন। কাকা কাকির 5 বছর বয়সী
একটি ছেলে সন্তান রয়েছে, বিয়ে হয়েছে 7-8 বছরের বেশি সময়। তো কাকা যখন দেশে আসেন তখন কাকি তার বাবার বাড়ি থেকে চলে আসেন। তার বাবার বাড়ি সরস্বতী ইউনিয়নে। ওই এলাকায় যারা আছেন তারা সরস্বতী ইউনিয়ন চিনে থাকবেন। তো প্রতিবার যখন কাকা আসেন, যেহেতু অনেক দিন পর পর আসেন, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া, অনেক আত্মীয় স্বজনরা আবার দেখতে আসে, কাকা কাকির মধ্যে বন্ডিংটা খুবই ভালো। কিন্তু এবার যখন কাকা এসেছেন, হঠাৎ করে কাকির আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন কাকা লক্ষ্য করেন। কাকা লক্ষ্য করেন যে যেই কাকি সবসময় তার সাথে ছায়ার মতো থাকতেন, কাকি কাকাকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যেতেন, ওনার হার্টবিট বেড়ে যেত, চমকে উঠতেন ওনাকে দেখার সাথে সাথে। আর উনি হেঁটে আসেন ওনার দিকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হেঁটে আসছে, এমন একটা অবস্থা। কাকি এই বিষয়টা কাকার সাথে শেয়ার করেছেন। কাকাও যখন এই বিষয়টা বুঝতে পারছেন যে কাকি হঠাৎ করে ভয় পেয়ে যায়, তাকে দেখলে আতঙ্কিত হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, এটা কাকিও ধরতে পারে না, কাকাও ধরতে পারে না। আর একটা বিষয়, কাকা কাকি যখন রাতের বেলা একসাথে ঘুমান, তখন ঘুমের ঘোরে কাকি কাকাকে অনেক গালিগালাজ করতে থাকেন। এই তুই দেশে আসছিস কেন, আবার কবে যাবি, তাড়াতাড়ি চলে যা, ভাগ এখান থেকে, বিছনা থেকে সর, এই টাইপের কথাবার্তা উনি ঘুমের মধ্যে বলতে থাকেন। তো কাকা এই বিষয়টা আসলে কারোর সাথে শেয়ার করছিলেন না, বিষয়টা একান্ত দুজনের মধ্যে ঘটছে, এই জন্য বিষয়টা কারোর সাথে শেয়ার করতে চান নাই। অনেকদিন পর বাড়িতে আসছেন, এসব বিষয় নিয়ে শেয়ার করলে বিষয়টা কেমন হয়, এই জন্য উনি শেয়ার করতে চান নাই। তো এভাবে বেশ কয়েকদিন চলে যাচ্ছে। এক রাত্রে হয় কি যে কাকি কাকার জন্য খাবার টাবার রেডি করেছেন। এখন দেখা গেল যে জগে পানি নাই, কল থেকে ঠান্ডা পানি নিয়ে আসবেন। কল চাপার পর ন্যাচারাল একটা ঠান্ডা পানি কিন্তু পাওয়া যায়, বিশেষ করে চাপকল থেকে। এই ধরনের পানির একটা আলাদা স্বাদ রয়েছে। তো কাকা আবার এই ধরনের পানি খেতে পছন্দ করতেন, চাপকলের পানি যেটা মাত্র তোলা হয়েছে। তো কাকি কি করেছেন, ওই পানিটা আনার জন্য ওই চাপকলের কাছে গিয়েছেন। রাত তখন কিন্তু বেশি না, মানে রাতের খাবারের সময় হয়তো বা 10টা এরকম বাজে আর কি। তো উনি যখন চাপকলে চাপ দিয়েছেন, উনি দেখেন যে পানি নেই, মানে চাপকলে পানি নেই। এই ধরনের সমস্যা কিন্তু হয় চাপকলে, বিভিন্ন ধরনের জিনিস ওই চাপকলের ভিতরে থাকে, ওয়াশার থাকে, এই টাইপের কিছু জিনিস থাকে। এগুলোতে সমস্যা হইলে এই চাপকলের পানি চলে যায়। তখন যেটা করতে হয়, উপর থেকে পানি ঢালতে হয়, আর চাপকলের যেদিক দিয়ে পানি পড়ে এক হাত দিয়ে ওই জায়গাটা বন্ধ রাখতে হয়, যাতে করে ওদিক দিয়ে বাতাস না ঢোকে। তো উপর থেকে পানি দেওয়ার পর ওই এক হাত চেপে ধরে রাখতে হয়, কারণ হচ্ছে বাতাস তো ঢোকেই, আর একটা সমস্যা হচ্ছে যে পানি ওই দিক দিয়ে আবার বের হয়ে যায়, এই জন্য এক পাশে ধরে রাখতে হয়। আবার আর এক হাত দিয়ে যখন চাপ দেওয়া শুরু হয় আর কি, বা চাপ দিতে হয়, তখন পানিটা ওঠে। এটা যারা এই বিষয়টা দেখেছেন বা অভ্যস্ত আছেন তারা বুঝতে পারবেন চাপকলের এই বিড়ম্বনাগুলো। তো কাকি চিন্তা করলেন যে এখন পানি তো নাই, কি করব, পাশে তো একটা পুকুর ছিল। উনি চিন্তা করলেন যে এই জগটা তো হাতেই আছে, জগ দিয়ে একটু পুকুর থেকে পানি নিয়ে আসি, এই পানিটা আবার কলের ভিতরে দিয়ে আমি পানি তুলে তারপরে ভিতরে নিয়ে যাই। কাকা অপেক্ষায় আছেন, খাবার খাবেন, কাকি পানি নিয়ে আসবে। তো পুকুরটা একদম পাশেই ছিল, কাকি জগটা হাতে নিয়ে পুকুরের কাছে গিয়েছেন। তো পুকুর ঘাটে যখন গিয়েছেন পানি তুলবেন, এমন সময় এক ধরনের অদ্ভুত আওয়াজ উনি শুনতে পান। আওয়াজটা এমন ছিল, কেউ যদি নাক ডাকে, ঘুমের ঘোরে অনেকে নাক ডাকে না, এই নাক ডাকলে, বিশেষ করে উচ্চস্বরে নাক ডাকলে যেরকম সাউন্ড হয় ওরকম সাউন্ড। উনি চিন্তা করলেন যে এইরকম সাউন্ড কোত্থেকে আসে। তো উনি খেয়াল করলেন পুকুরেরই একটা পাশে কিছু একটা পানির নিচে আছে, নড়াচড়া করছে, এরকম শব্দ করছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, এইটা কি, এরকম আওয়াজ তো কখনো শুনি নাই, পানি থেকে বুড়বুড়ি উঠলেও তো এরকম শব্দ হয় না, জিনিসটা কি। কাকি খেয়াল করলেন এই শব্দটা আস্তে আস্তে বেড়েই চলছে। হঠাৎ করে তখন কাকা ঘর থেকে কাকিকে ডাক দেয় যে কই গো, পানি আনতে এতক্ষণ লাগে নাকি, আসো। তো এইটা যখন কাকা বলেছে ঘর থেকে, কাকি তো শুনেছেন। আর তখন নাকি ওই যেই জায়গাটা থেকে আওয়াজ আসছিল, ওই জায়গাটা পানির নিচে কিছুটা নড়াচড়া হচ্ছিল, ওই জায়গা থেকে মানুষের মতো একটা অবয়ব নাকি
ওঠে, পুকুরের ঢাল বেয়ে কিছুটা উঠেছে। এই জিনিসটা কালো কুচকুচে, উচ্চতা খুব বেশি না, লিকলিকে শরীর, পুকুরের অন্য পাশে দৌড় দিয়েছে। তার দৌড়ের স্টাইল দেখে মনেই হয় না এই জিনিসটা মানুষ, অথচ তার হাত পা আছে, মাথা আছে। কাকি এতটুকু বুঝতে পেরেছিলেন। কাকি তখন দ্রুত তার জগে পানি ভরে নিয়ে কলের কাছে আসেন। কলের কাছে এসে উনি যখন কলের হ্যান্ডেলটা ধরেছেন, তখন মনে হলো কলের হ্যান্ডেলটা স্বাভাবিক বলতে পানি যখন থাকে না, এই হ্যান্ডেলটা কিন্তু খুব ইজিলি নড়াচড়া করে। উনি যখন ধরেছেন তখন মনে একটু শক্ত শক্ত, যখন চাপ দিয়েছেন সহজেই পানি উঠে গেছে। অথচ একটু আগেও এখানে পানি ছিল না। উনি তো অবাক হয়ে যান। ওনার জগে থাকা ওই পুকুরের পানি ফেলে দিয়ে উনি তারপরে কলের পানি নিয়ে ঘরে আসেন। এই যে ঘটনা ঘটলো, এটা কিন্তু কাকাকে শুরুর দিকে বলেন নাই, পরবর্তীতে বলেছিলেন। তবে কাকা চিন্তা করলেন যে এমনিতেই বিদেশ থেকে আসার পর একটার পর একটা সমস্যা লেগেই আছে, আবার এই জিনিস কাকে বলবো, এটা আবার কে কি মনে করবে, আর এক সমস্যা। এই জন্য কাকা বলেন যে তুমি এইটার কাউকে বইলো না। কাকেও বিষয়টা চেপে যান। তো ওই রাত্রে ওনারা যখন ঘুমিয়েছেন, অন্য রাতের মতো ঘটনা কিন্তু ওই রাত্রে ঘটেনি। অন্যান্য রাত্রে কাকি ঘুমের ঘরে কাকাকে আজে বাজে কথা বলেন। এবার কি হয়েছে, ঘুমের ঘরে গালিগালাজ না করে কাকি এমনভাবে কাকাকে আঘাত করছে যেটা স্বাভাবিকভাবে কেউ করে না। এমনভাবে আঘাত করছে যে মানুষকে মেরে ফেলার জন্য যেরকম আঘাত করা হয় ওই রকমভাবে। কাকা তো খুব বিরক্ত হন কাকির উপরে। উনি কি করেছেন, বালিশটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেছেন। তো ড্রয়িং রুমের কিন্তু দরজা নাই, তবে ওইখানে একটা পর্দা টানানো আছে। তো কাকা কী করেছেন, ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে শুয়ে পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন। তো ড্রয়িং রুমে আবছা আলো ছিল। উনি মন টন খারাপ, ঘুম আসছে না। হঠাৎ করে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখতে পান এই যে পর্দা যেটা টানানো ছিল, পর্দার পাশ থেকে একটা মাথা বের হয়ে আছে। মানে আমরা যদি পর্দার পাশে দাঁড়িয়ে মাথাটা কাত করে কাউকে দেখি, অপর পাশ থেকে আরেকজন কিভাবে দেখবে মাথাটা, ওই রকমভাবে মনে হচ্ছে যে কেউ একজন মাথা বের করে কাকাকে দেখছে আর মৃদু হাসছে। আবছা আলোতে হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই হাসিটা বা ফেস কাটিং যেটা, এটা কিন্তু কাকির মতো। তো কাকা চিন্তা করলেন যে ঘুমের ঘরে এরকম আচরণ করে এখন আবার ফাজলামি করতে আসছে এখানে। ও কাকা আর তাকান না বা জিজ্ঞেসও করেন না। কাকা মেজাজ খারাপ করে চোখ বন্ধ করে আছেন। তো 2 মিনিট পর কাকা চোখ খোলেন। চোখ খুলে দেখেন একই রকম, ওই মাথাটা একটু কাত করে মৃদু হেসে চলেছে। আর কাজ যে করেছে চুলটাও একপাশে ঝুঁকে পড়েছে, এটাও কিন্তু কাকা দেখছেন। একটা পর্যায়ে কাকা খুব বিরক্ত হন। ওনার স্ত্রীকে অর্থাৎ কাকিকে কিছু বলবেন, রাগ করে বকাঝকা করবেন, এই চিন্তা করে উনি সোফা থেকে নেমে ওই পর্দার দিকে যেতে থাকেন। যখন উনি যেতে শুরু করেছেন তখন উনি দেখেন মাথাটা আবার আস্তে করে পর্দার আড়ালে চলে গেল। আড়ালে যাওয়ার কিন্তু 1 সেকেন্ড পরেই কাকা পর্দার ওপাশে যখন গিয়েছেন দেখেন যেখানে কেউ নাই। আরে কোথায় গেল? উনি দ্রুত কাকির রুমে গিয়েছেন, দেখেন যে কাকি বেঘোরে ঘুমাচ্ছে। উনি তো কাকিকে ডাকাডাকি শুরু করেছেন। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কাকিকে উঠাতে ব্যর্থ হন। উনি বুঝতে পারছেন না যে আসলে উনি কী দেখলেন। এরপর উনি কাকির পাশেই ঘুমিয়েছেন। সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠেছেন তখন তো এই বিষয়গুলো উনি শেয়ার করেছেন অনেকের সাথে, মানে পরিবার অনেকের সাথে, যে এই ব্যাপার। এরপর কাকিকে নিয়ে কাকা শ্বশুর বাড়ি অর্থাৎ কাকির মা বাবার বাড়িতে যান। তো ওখানে সারাদিন ছিলেন। বিকালের দিকে যখন চলে আসবেন তখন কাকি নাকি অস্বাভাবিকভাবে হেসে হেসে ওনার মাকে বলছে, আমাকে নিয়ে যাও ওইখানে, আমাকে নিয়ে যাও। ওইখানে নিয়ে যাও মানে আসলে কোনখানে? কাকির মা ভাবছিলেন যে মজা করছে মনে হয়। তো এরপর কাকা কাকি চলে আসছেন। ওই দিন রাত্রে আবারও কাকির ঘুমের মধ্যে তার আচরণের পরিবর্তন হয়।
এবার কাকাকে মারেও নাই, বকেও নাই, এমনভাবে নাকি হাসছিল যে দাঁতে দাঁতে মুখ চেপে রেখে কেউ যদি হিহি করে হাসে কেমনটা হয় ওই রকম। এই জিনিসটা দেখে কাকা কিন্তু মারাত্মক ভয় পান। উনি সাথে সাথে উঠে ওনার মা বাবাকে ডাকাডাকি করেছেন, তারা উঠেছে, তারাও কিন্তু একই দৃশ্য দেখছে যে কাকি ঘুমিয়ে এরকমভাবে হিহি করে হাসছে। তো দাদা বিভিন্ন সূরা পড়ে ফু দিচ্ছেন, প্রায় 30 মিনিট উনি বিভিন্ন সূরা পড়ে দোয়া দুরূদ পড়ে ফু দিচ্ছেন। 30 মিনিট পরে গিয়ে হাসি বন্ধ হয় এবং উনি ঘুমের মধ্যেই তো আছেন, মানে ওনার কিন্তু ঘুম চলছে, উনি কিন্তু আর জাগেন নাই। পরের দিন সকালবেলা প্রায় 11টার দিকে উনি ঘুম থেকে উঠেছেন। এরপর দাদা কাকাকে জিজ্ঞেস করছেন যে আসলে ব্যাপারগুলো কি হচ্ছে, একদম শুরুর থেকে বল। তো উনি শুরুর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেন আর কি। তখন দাদা বলেন যেগুলো তো আরও আগে বলা উচিত ছিল, আমরাও তো খেয়াল করতেছি যে মেয়েটার মধ্যে কিছু পরিবর্তনগুলো তো স্বাভাবিক না। এরপর এই কাকির মা বাবাকে খবর দেওয়া হয় ফোনে, ওনারাও দ্রুত চলে আসেন, বেশি দূর তো না, কাছাকাছি আর কি। সবাই মিলে আলোচনা করেন, সিদ্ধান্ত নেওয়া হয় যে একজন ভালো হুজুরকে দেখাবেন। ঘণ্টাখানেকের মধ্যে একজন হুজুরকে দেখানো হয় আর কি। হুজুর সব কথা শুনে কাকিকে তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান এবং বলেন যে জিন হাজির করে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। আর উনি এটাও বলেন যে আগামী দিন এই বিষয়টা জানাবেন। তো ওই দিন রাতেও কিন্তু এই যে তেল পড়া, পানি পড়া এই জিনিসগুলো ব্যবহার করেও কাকির আচার আচরণে কিন্তু পরিবর্তন হয় নাই। রাতের বেলা দাঁত চেপে রেখে কাকি হাসছে। কাকি যখন দাঁতে দাঁত চেপে রেখে হাসছে ঘুমের ঘরে, তখন কিন্তু ওই বাড়ির বেশ কয়েকজন পুরুষ সদস্য, মহিলা সদস্য মিলেও এই দুই পাটির দাঁত আলাদা করতে পারেনি, এত চেপে উনি হাসছিলেন আর কি ওই দাঁতের পাটি দুটো। তো যাই হোক, পরের দিন হুজুরের কাছ থেকে ভিন্ন ধর্মী একটি ঘটনা ওনারা শুনতে পান। হুজুর বলেন 2024 সালে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন কাকি ওনার বাবার বাড়িতে ছিলেন। বন্যার প্রথম দিকে যখন আস্তে আস্তে পানি বাড়ছিল, কাকিদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় জমি ছিল। কাকি দুপুরবেলা মাছ ধরার জন্য জমির মাঝখানে গিয়েছেন। তখন ওনার সাথে ওনার পাশের বাড়ির আরও 3-4 জন লোক থাকলেও কাকি একা ওনাদের থেকে দূরে চলে গিয়েছেন। জমির পাশে একটা বাগান ছিল আর ওইটার পাশে একটা ছোট গর্তের মতো ছিল, ওইখানে কিছু মাছ কাকি দেখতে পান। তো ওইটা থেকে মাছ তুলে আনার জন্য কাকি ওই দিকটাতে গিয়েছিলেন। মূলত ওইখানেই একটা গাছে একটা পুরুষ দুষ্টু জিন কাকিকে দেখেছিল। এরপরেই ওই জিনটা নাকি প্ল্যান করেছিল কাকির পিছনে লাগবে, কিন্তু কোনো কিছু একটা চিন্তা করে আর ওই সময় পিছন নেয় নাই। সমস্যা হয় কি, কাকি ওই দিনই সন্ধ্যার পর ওনার ছোটো ভাইকে নিয়ে ওই গর্তের কাছে আসে যে মাছ আরও কিছু আছে কি না। ওই সময় জিনটা সুযোগ পেয়ে যায় কাকির পেছনে লাগার। কাকিকে মাঝে মধ্যে ছোটোখাটো ভয় দেখালেও বড় ধরনের কোনো ভয় দেখাতো না, ক্ষতিও করতো না, খুব একটা প্রভাব কাকির উপর পড়েও নেই। সমস্যা যেটা হয় সেটা হলো কাকা যখন দেশে আসছে তখন ওই জিনটা চাইতো না যে কাকার সাথে সে ভালো করে কথা বলুক, এক বিছানায় ঘুমায় থাক, এটা এই জিনটা চাইতো না। এই জন্যই এমন একটা প্রভাব বিস্তার করেছিল যাতে করে রাতের বেলা কাকি ঘুমের ঘরে কাকাকে বিভিন্ন আজে বাজে কথা বলতো, আঘাত করতো, হাসাহাসি করতো, এই ধরনের বিষয়গুলো হতো। আর ওই জিনের প্রভাবেই মূলত কাকি কাকাকে দেখে ভয় পেতেন। কাকার চেহারা দেখলে ওনার মধ্যে একটা ভয় কাজ করতো, মনে হতো ভয়ঙ্কর কিছু একটা তার দিকে হেঁটে আসছে। এটাই হচ্ছে কারণ। আর ওই জিনটা নাকি খুবই দুষ্টু স্বভাবের, সুযোগ পেলেই কাকিকে গায়েব করে দেবে, তাকে আর পাওয়াই যাবে না। তো এই কথা শোনার পর সবাই তো কান্নাকাটি শুরু করে। কাকা কাকির একটা 5 বছরের ছেলে আছে, এর ভবিষ্যৎ কি হবে এটা যদি সমাধান না করা যায়। তখন হুজুর উনি বলেন যে ইনশাল্লাহ সমাধান হবে, তবে আমার ওস্তাদ এটা সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। তো ওস্তাদের ঠিকানা দিয়ে যান, ওস্তাদের কাছে ওনারা যান। তো ওস্তাদ বলেন যে ঠিক আছে, এই সমস্ত সমস্যাগুলো এর আগেও আমি সমাধান করেছি,
মূলত আশিক জিনের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, যে জিনেরা অন্যের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে বিরক্ত করে, সংসার করতে দেয় না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকে না, ঝগড়াঝাটি হয়। এগুলো সমাধান করা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, হুজুর একটা সময় দেন, এই সময় ওনারা আবার যান একটা নির্দিষ্ট ঘরে, শুধু কাকা এবং কাকিকে ঢোকার অনুমতি দেন, অন্যদেরকে বাইরে রাখেন। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও ওই সময় গিয়েছিলেন। তো উনি বাইরে ছিলেন, উনি বুঝতে পারেন নাই যে কী কথা হচ্ছে, ওনারা পরে বুঝতে পেরেছিলেন আর কি, এই যে পিয়াস ভাই উনি ওই সময় ছিলেন আর কি। তো হুজুর তাদের সাথে ঘরের ভিতরে কী ধরনের কথা বলেছিল এটা শোনেন নাই, তখন 1 ঘন্টারও কম সময় এরকম ছিল আর কি। এরপরে ওনারা বের হয়ে আসছেন, বা 1 ঘন্টার কাছাকাছি একটা সময় এরকম হবে আর কি। তো বের হওয়ার পর হুজুর বলেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করছে আসলে কী হয়েছে। তখন কাকাই বলছে যে এর শরীরে তো জিন হাজির করা হয়েছিল। তখন হুজুর বলে উঠছেন যে উনি ওনার অনুগত জিনদের মাধ্যমে খোঁজ নিয়েছেন এই জিনের বিষয়ে। মূলত যদি নাকি কাকি আবার তার বাবার বাড়িতে যেত, তখন কাকিকে কোনো এক মায়াজালে আবদ্ধ করে কোথায় যে নিয়ে যেত এটা বলা মুশকিল। আর যদি কাকি তার বাবার বাড়িতে না যেত, তাহলে যে কোনোভাবেই কাকির মাধ্যমেই কাকার বড় ধরনের একটা ক্ষতি করে ফেলতো। এটাই ছিল ওই জিনের পরিকল্পনা। তারপর নাকি হুজুর ওই জিনকে হাজির করে অনুরোধ করেছিলেন চলে যেতে, সে তো যাবে না। এরপর হুজুরের অনুগত জিনদেরকে দিয়ে ওই জিনকে ভয় ভীতি দেখালেও সে যেতে চায় না। এরপর ওই জিনরা বলে যে এই জিনের মা বাবা নাকি এই বিষয়টা জানে। তখন মা বাবাকে হাজির করার প্রক্রিয়া করা হলেও বাবা আসেনি, তবে মা এসেছিল। মা আসার পর সেই বিষয়গুলো শোনে হুজুরের কাছ থেকে। তখন তার মা বলে ঠিক আছে, আমি আমার ছেলেকে আলাদা করে রাখবো, যেহেতু ও ওর সংস্পর্শে এসেছে, এই জন্য এখানে কিছু ব্যাপার রয়েছে যেগুলো করতে হবে। 20 কেজি মিষ্টি, 5টা মোরগ, এই জিনিসগুলো ওইখানে দিয়ে আসতে হবে যেখানে কাকিকে ওই জিনটা আসর করেছিল প্রথম। ওই যে একটা জমির মধ্যে বাগান আছে, সেই বাগানের কাছে গর্ত ছিল, যে গর্তের কাছে মাছ দেখেছিলেন, ঠিক ওই জায়গাতে। আর এটা কাকিকেই দিয়ে আসতে হবে, কাকা যেতে পারবে না। আর 100 দিন, টানা 100 দিন যেন কাকি তার বাবার বাড়িতে না যান। 100 দিন পরেও যদি যান, রাতের বেলা খুব জরুরি দরকার ছিল যেন বাইরে বের না হন। তো যেরকম বলা হয়েছিল সেই কাজটাই করা হয়েছিল। আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই যে সময়গুলো, যে সময়গুলোতে আসলে এই ধরনের জায়গাগুলোতে যেতে হয় না, এই ধরনের জায়গাগুলোতে গেলে আশিক জিন ছাড়াও অনেক ভয়ঙ্কর জিনগুলো কিন্তু আক্রমণ করতে পারে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি পিয়াস ভাইকে আপনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি ওনার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা 2 ভাগে বিভক্ত। ঘটনাটি মূলত ওনার আপন ছোট ভাইয়ের সাথে ঘটেছিল। সঙ্গত কারণে ওনার ছোট ভাইয়ের নামটি প্রকাশ করতে চাননি, যদিও বা উনি আমাদেরকে নামটি বলেছেন, অনুরোধ করেছেন ওনার ভাইয়ের নামটি যেন আমরা না বলি। চলুন ঘটনায় চলে যাই। 2টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা, অর্থাৎ প্রথম অংশের ঘটনাটা, এটা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডিসেম্বর মাসে শীত পড়ে যায়। তো ওই দিন বিকেলবেলা ওনার মা ওনার ছোট ভাইকে বলেন যে হামিদপুরে তো আজকে হাট, বাড়িতে কাঁচা বাজার শেষ, তুই গিয়ে বাজার করে নিয়ে আস। তো হামিদপুর হচ্ছে ওনাদের পাশের গ্রাম, দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। হামিদপুরে যেতে হলে পথে একটা মাঠ পড়ে, যেই মাঠের মাঝখানে বিশাল একটা তালগাছ রয়েছে। ওই তালগাছটাকে নিয়ে অবশ্য অনেক ভয়ঙ্কর ঘটনা শোনা যায় মানুষের মুখে, অনেকেই ভয় পেয়েছে। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরি। তো ভাই তো রেডি হয়ে গেছে, সে যাবে।
বাইসাইকেল আছে, সাইকেল নিয়ে চলে যাবে। ওই সময় আবার এই ওবায়দুল ভাইয়ের ছোট ছেলে, বাচ্চা ছেলে আর কি, সেই ছেলেটা এসে বলছে, চাচ্চু হাট থেকে আসার সময় আমার জন্য পাউরুটি নিয়ে আসবা। তখন ওনার ছোটো ভাই বলছে যে ঠিক আছে নিয়ে আসবো। এরপর তো সাইকেল নিয়ে চলে গেছে, বাজার ঘাট করে চলে আসছে। চলে আসার পর মানে হুড়মুড় করে সে দ্রুত নিজের ঘরে ঢুকে যায়। তো হঠাৎ করে এরকম তাড়াহুড়া করে নিজের ঘরে ঢুকে যাওয়া কিন্তু এই ওবায়দুল ভাইয়ের মা দেখতে পেয়েছে। ছেলের এভাবে হুট করে ঘরে ঢুকে যাওয়া মানে খুব তাড়াহুড়া করে, মনে হচ্ছে সে খুব পরিশ্রান্ত, সে ঢুকে গেছে। তখন তো রাত হয়ে গেছে আর কি, বাজারে গেছে, আসছে, গিয়ে দেখে যে সে তার ঘরে খাটের উপর বসে আছে এবং দরদর করে ঘামছে। ডিসেম্বর মাসে শীত, গ্রামে তো আরও বেশি শীত অনুভূত হয়, কিন্তু সে দরদর করে ঘামছে এবং খুব হাঁপাচ্ছে। তখন তো ওবায়দুল ভাইয়ের মা বলছে যে বাবারে ঘামছিস কেন, তো কী হয়েছে? তখন এই ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করে। তো উনি বলছেন যে উনি যখন হাটে গিয়েছেন, অল্প কিছু বাজার তো কাঁচা বাজার উনি করে রওনা দিয়েছেন। মাগরিবের আজান তখন দিচ্ছে। কিছুটা পথ চলে আসার পর মনে পড়ে গেল, আরে আমার তো ভাতিজা পাউরুটি কেনার কথা বলেছিল। তো উনি আবার সাইকেল ঘুরিয়ে বাজারে গিয়েছেন। ততক্ষণে একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। তো পাউরুটি কিনে যখন আবার বাড়ির পথে আসছেন, তখন ওই যে তাল গাছের কথা যেটা বললাম প্রিয় লিসেনার্স, ওই তাল গাছের কাছে যখন এসেছে, তখন উনি দেখেন বড় একটা আগুনের গোলা শূন্যে ভেসে ভেসে ওনার দিকে আসছে। তো এই দৃশ্য দেখে উনি তো খুব ভয় পেয়ে যান, সাইকেল নিয়ে আর আগাতে পারছেন না, রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেছেন। উনি দেখেন যে আগুনের গোলাটা সামনে এসে একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাতে পরিণত হলো। চোখের সামনে এরকম জিনিস দেখে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। তবে সাহস কিছুটা হলেও আল্লাহর রহমতে ধরে রেখেছিলেন। ওই মহিলাটির চেহারা, আকার, আকৃতি একদম সাধারণ মানুষের মতোই, তাকে দেখে মোটেও আক্রমণাত্মক মনে হচ্ছে না। এই কারণে এই ওবায়দুল ভাইয়ের ছোট ভাই কী করেছেন, ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিয়েছেন। খুব সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি কে, আমার কাছে কি চান, আমি আপনার জন্য কি করতে পারি। তখন ওই বৃদ্ধা মহিলাটা আরেকটু কাছে এগিয়ে এসে বলছে যে বাবা ভয় পেও না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কে, আমি তোমার কোনো ক্ষতি করব না। পাউরুটি আমার খুব পছন্দের, তুমি যেহেতু নিয়ে আসছিলা আমার খুব খেতে ইচ্ছা করছে, এই জন্যই তোমার সামনে চলে আসলাম। এই পাউরুটির প্যাকেটটা আমাকে দিয়ে যাও। তখন ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই বলছেন যে যদিও বা এটা আমি আমার ভাতিজার জন্য কিনে নিয়ে আসছিলাম, আপনি চেয়েছেন, আপনি এটা নিয়ে যান, আপনি খান। এটা বলে ওই বৃদ্ধা মহিলার কাছে পাউরুটিটা হস্তান্তর করেন। এরপর উনি সাইকেল নিয়ে রওনা দিয়েছেন। তো সাইকেলে যখন উঠেছেন, ওঠার পর মনে হলো একটু পেছন দিকে তাকাই যে ব্যাপারটা কি। তো পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর বলতে এরকম দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে এই অর্থে ভয়ঙ্কর। সেটা হচ্ছে উনি যখন পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন সাইকেলে বসা অবস্থায়, উনি দেখেন বিশাল আকৃতির একটা সাদা বক। এই বকটা ঠোঁট দিয়ে ওই পাউরুটির উপর যে একটা পলিথিনের প্যাকেট থাকে, এই প্যাকেটটা ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলল। এরপর এক টুকরো করে খাওয়া শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেলে, কয়েক সেকেন্ডের মধ্যেই। এরপর ওই বকটা ডানাটা দুই দিকে প্রসারিত করে ডানা ঝাপটে আবার ওই তাল গাছের উপরে গিয়ে বসে পড়ে। তো এটাই উনি দেখেছেন। এটা বলেন যে ওনার সাথে এই অভিজ্ঞতাটা হয়েছে। এরপর ওনার মা কী করেছেন, পানি গরম করে ওনাকে গোসল করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে দ্রুত হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করাবেন। তো পাশে মসজিদ ছিল, মসজিদের হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর মোটামুটি ভালো মতোই রুকিয়া করে দিয়েছেন। তো এবার আসি দ্বিতীয় ঘটনায়, প্রায় 1 মাস পর, অর্থাৎ আগের ঘটনাটা 2017 সালের ডিসেম্বরে, তো এবার 2018 সালের জানুয়ারি মাসে। তখনও তো প্রচণ্ড শীত আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ঠান্ডা যেই মাসে পড়ে সেটা বলতে গেলে জানুয়ারি মাসই। তো ওই সময়
এই ওবায়দুল ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলে সে বেড়াতে এসেছে। তো ওনাদের তো যে ঘরগুলো, বেশ কয়েকটা ঘর আছে উঠোনের সাথে লাগোয়া, এই একটা ঘরে কিন্তু ফুপু থাকে, ফুপুর ঘর আর কি। তো ফুপুর ছেলে চট্টগ্রামে থাকতো চাকরির সুবাদে, সে বেড়াতে এসেছে। তো বেড়াতে আসার পর নাকি সেই ফুফাতো ভাই এই ওবায়দুল ভাই ছোটো ভাইকে বলছে যে ভাই তুমি আমার ঘরে থাকো, আজকে আমার পাশের রুমে থাকো, তুমি থাকলে আমি একটু সাহস পাবো। তো ওই ঘরটা আবার আলাদা, মানে ফুফাতো ভাই যেই ঘরে থাকতো তার জন্য আবার আলাদা ঘর ছিল, কারণ সে একা একা থাকবে, পাশাপাশি দুটো রুম রয়েছে। এই জন্য ওবায়দুল ভাই ছোটো ভাইকে বলেছে যে পাশের রুমে থাকতে, যাতে করে উনি সাহস পান। তো উনি সেখানে গিয়েছেন ভোরবেলা, মানে তখন আজান হয়েছে মাত্র, তখনও চতুর্দিকে অন্ধকার, খুব ঠান্ডা কুয়াশা পড়েছে। ওই সময় ওবায়দুল ভাই ছোটো ভাই সবগুলো ঘরে নক করছে যে তোমরা তাড়াতাড়ি ওঠো, এসে আসো, দেখো কি অবস্থা। তো সবাই তো উঠেছে। তো ওবায়দুল ভাই ছোটো ভাই যেই ঘরে ঘুমিয়েছিলেন, তো দেখা গেল এই ঘরের মেঝেতে ফুল দিয়ে একটা সুন্দর বিছানা তৈরি করা হয়েছে। এই যে ওনার ফুপুর যে ঘরটা, এই ঘরের পেছনে কিন্তু ফুলের একটা সুন্দর বাগান রয়েছে। ওই সময় অনেক ধরনের ফুল ছিল, এখন অবশ্য বেশ কিছু গাছ নাকি কমে গেছে, কিন্তু বাগানটা এখনও আছে, ফুলের বাগান। তখন এই ওবায়দুল ভাইয়ের মা ওবায়দুল ভাইয়ের ছোটো ভাইকে বলছে যে সারা রাত না ঘুমায় ওই বাগান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে এই বিছানা বানাইছিস ফুলের নাকি? তখন ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই বলেন যে না, উনি এই কাজটি করেন নাই, উনি ঘুমিয়েছেন। হঠাৎ করে রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়, তখন উনি দেখেন যে উনি খাটের উপর না, উনি মেঝেতে আছেন, আর একটা ফুলের বিছানার উপর উনি আছেন। হঠাৎ করে দেখেন সাদা আকৃতির কোনো একটা জিনিস জানালা দিয়ে বের হয়ে চলে গেল। শীতকাল ছিল তো জানালাটা বন্ধ ছিল, তবুও বন্ধ জানালা দিয়েই জিনিসটা বের হয়ে চলে গেল। এরপর এই ব্যাপারটা তো সকলে জানলেন। পরদিন আবার হুজুরের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেছিলেন যে এই ওবায়দুল ভাইয়ের ছোটো ভাইয়ের উপরে একটা মহিলা জিনের প্রভাব রয়েছে। ভালো কোনো হুজুর কবিরাজকে দেখাতে বলেছিলেন, তবে ভালো কোনো হুজুর কবিরাজকে দেখানোর আর আসলে ওরকম প্রয়োজন হয়নি। অনেকগুলো বছর তো কেটেই গেছে, 2018 সাল থেকে নিয়ে এই যে এখন 2025 সাল, 7টা বছর কেটে গেছে। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই। তবে ওবায়দুল ভাইয়ের ছোটো ভাই নাকি এখনও মানে তার আশেপাশে কারো উপস্থিতি টের পান, এতটুকুই। এছাড়া আর কোনো ধরনের কোনো সমস্যা উনি টের পান না। হতে পারে ওই যে তাল গাছে যে বৃদ্ধা মহিলাটা বসবাস করতেন, যে বৃদ্ধা জিন, উনি পাউরুটি দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, সানন্দেই উনি পাউরুটিটা ভয় না পেয়ে তার হাতে দিয়েছিলেন। এই কারণেই হয়তো মাঝে মাঝে তার কাছে আসে, তবে কোনো ক্ষয়ক্ষতি করে না। তবে ওই রাত্রে কেন এসেছিল, কেনই বা আসলে ফুল দিয়ে বিছানা তৈরি করেছিল, হয়তো বা সে চেয়েছিল এইটা, যে ফুল দিয়ে একটা বিছানা তৈরি করে দেওয়ার জন্য, হতে পারে এরকম কিছু। তবে এটা নিয়ে আসলে ওনারা খুব বেশি হুজুর কবিরাজের কাছে জানো নাই, যেহেতু কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতিও হচ্ছে না, এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেন নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD, afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। স্যার আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা এখনও এই ভিডিও লাইক বাটন প্রেস করেননি, অনুরোধ করব দ্রুত প্রেস করে ফেলুন, আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 164তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা চলে এসেছি আমাদের এবারে থার্সডে নাইটের 164তম আয়োজনের চতুর্থ ঘটনায়।
চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটি ঘটনাই থাকছে আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইদের পাঠানো ঘটনা হিসেবে। আর মজার বিষয় হচ্ছে ওনারা তিনজনই সৌদি আরবে থাকেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, ওনার ঘটনার আগে আমরা প্রচার করেছি, উনি পূর্বে কাতারে ছিলেন, এখন বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম আলাউদ্দিন। ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের জিনিতকরা গ্রামে। ওনার বেশ কিছু ঘটনা তো ইতিমধ্যে আমরা বলেছি, মাজরা রিলেটেড ঘটনা। উনি ছোট ছোট 3টি ঘটনা শেয়ার করেছেন। 3টি ঘটনাই এটা দেশের বাইরের ঘটনা। প্রথমে কাতারের ঘটনা দিয়ে শুরু করি। তো কাতারে যেই মাজরায় উনি কাজ করতেন, সেই মাজরার মসজিদে উনি রেগুলার নামাজ আদায় করতেন। তো একদিন এশার নামাজ পড়ার জন্য অজু করতে কোম্পানির ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। ওনার সাথে কাজ করা এক লোকের সাথে ওনার সাক্ষাৎ হয়, তার নাম হচ্ছে আশরাফ। তো সে তো আলাউদ্দিন ভাইকে দেখে সালাম দেয়। তখন আলাউদ্দিন ভাই ওই আশরাফ ভাইকে বলছেন যে চলো ভাই এশার নামাজ পড়ে আসি। সে বিভিন্ন টালবাহানা দিয়ে নামাজ পড়বে না এটা বলে, এটা সেটা বলে সে না করে দেয়। সে ওখান থেকে সরে গিয়ে পাশে বসে, মানে পাশে একটা জায়গায় বসে সিগারেট টানছিল। আলাউদ্দিন ভাই তার সাথে বেশি একটা কথা না বাড়িয়ে অজু করার জন্য অজু যেখানে করে সেখানে চলে গিয়েছেন। তো ওনার ওই সময় চোখ যায় মসজিদের থেকে একটু দূরে একটা খালি জায়গায়। উনি দেখতে পান, মনে হলো যে একটা আগুনের গোলা মাটি ভেদ করে একদিক থেকে উঠে 5 থেকে 6 ফুট দূরে গিয়ে পড়েছে। উনি তো স্তম্ভিত হয়ে যান যে আরে এটা কি। তো উনি পাশে থাকা ওই আশরাফ ভাই, যিনি একটু দূরে সিগারেট টানছিলেন, তাকে বলেন যে ও ভাই এটা কি দেখলাম দেখেন তো, একটু আসেন তো এদিকে। তখন আশরাফ ভাই উঠে আসেন, বলেন যে কী হয়েছে। আলাউদ্দিন ভাই বলেন যে ঘটনাটা কি, উনি কী দেখেছেন। তো যখন ইশারা দিয়ে ওই জায়গাটাতে দেখাচ্ছেন উনি, তখন আবার দুইজনই একসাথে দেখছেন যে জায়গায় আগুনের গোলাটি পড়েছিল ওই জায়গা থেকে উঠে আবার আগের জায়গায় পড়ে মাটি ভেদ করে চলে গেল। এটা দেখে আশরাফ ভাই দূরে ওনার রুমে চলে যান। এরপর উনিও নামাজ পড়তে চলে যান, আলাউদ্দিন ভাই নামাজ পড়তে চলে যান মসজিদে। তো এই রকম ঘটনা একদিন আলাউদ্দিন ভাই সহ অনেকজন দেখেছিলেন। ওনাদের যেই কন্টেইনার আসে, সেই কন্টেইনার থেকে মালামাল নামাতে হয়। তো মালামাল ওনারা নামাচ্ছিলেন, রাত 9টা কি 9:30 এরকম বাজে। তো ওই সময় ওনারা কাজ বন্ধ করে একটু রেস্টে ছিলেন। হঠাৎ করে একজন চিৎকার দিয়ে উঠল। তো তার এরকম চিৎকারের কারণ জানতে চাইলে তিনি বলেন যে উনি যখন রেস্ট করছিলেন তখন আকাশের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখতে পান বড় বড় কয়েকটা আগুনের গোলা পূর্ব পাশ থেকে এসে পশ্চিম দিকে গিয়ে গায়েব হয়ে গেল। আবার পশ্চিম দিক থেকে আরও কয়েকটা আগুনের গোলা এসে পূর্ব দিকে গিয়ে পড়ল। এগুলো এত বড় যে মনে হয় যে 10 জন মানুষকে একসাথে ওই আগুনের গোলার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, এত বড় একটা বল আকৃতির এই আগুনের গোলা। তো ওই সময়ে আরও কয়েকজন কিন্তু এটা দেখেছিলেন। তখন অনেকেই ভয় পেয়েছিলেন। আর যেই লোকটা প্রথমে দেখেছিল উনি ভয়ে ওই দিন আর কোনো কাজই করেন নাই রাতের বেলা। তো এই তো গেল একটা ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনাতে। তো এই ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল, এটাও কাতারেই। রাত তখন 12টার মতো বাজে আর কি। তো উনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার জন্য আসলে বের হয়েছেন। ওয়াশরুমে যেতে যেতে ওয়াশরুমের কাছে গিয়ে মনে হলো যে না থাক, আমি আমার রুমের পেছনে যাই। উনি জল বিয়োগ করবেন আর কি। তো পুরো এলাকাটা একদম ঠান্ডা, একটা মানুষও বাইরে নাই, সবাই ঘুমিয়ে পড়েছেন, এমন একটা অবস্থা। কিছুটা ভয় মনে মনে কাজ করছিল আর কি। তো উনি রুমের পেছনে গিয়ে জল বিয়োগ করতে বসেছেন। ওই সময় না চোখ পড়ে 50 থেকে 60 ফুট দূরে একটি গাছের দিকে। ওইখানে যে গাছগুলো আছে, একটা গাছের ওইখানে নাম হচ্ছে মান্দার গাছ, হয়তো বা লোকাল ওইখানে মান্দার গাছ বলে ডেকে থাকে। এটা আসলে কী গাছ আমি বলতে পারছি না, ওইখানে এই নামটা। তো উনি দেখতে পান ওই মান্দার গাছ ধরে এক লোক উঠে যাচ্ছিল। সে আবার এই আলাউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আলাউদ্দিন ভাই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পান যে তার উচ্চতা এই আলাউদ্দিন ভাইয়ের থেকেও 2 ডাবল হবে, মানে দ্বিগুণ উচ্চতার।
প্রায় 11 ফুট উচ্চতার একটা লোক গাছ বেয়ে উঠছে। ওঠার সময় কি মনে করে বুঝতে পেরেছে এখানে একজন লোক বসা আছে, তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ আলাউদ্দিন ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার পরনে মনে হলো একটা কালো টাইপের জামা, এমনটাই মনে হচ্ছিল। আর তার শরীর দিয়ে কোনো একটা আলো বের হচ্ছিল। তো সে কিন্তু এক দৃষ্টিতে আলাউদ্দিন ভাইকে দেখছে, কিন্তু কাছে আসছে না। তবে ওই লোকটা দেখতে নাকি অনেকটাই ভয়ঙ্কর ছিল। দ্রুত আলাউদ্দিন ভাই তখন কাজ শেষ করে রুমে গিয়ে বসে পড়েন। তবে তাড়াহুড়ো করে যাওয়ার সময় উনি পায়ে ব্যথা পেয়েছিলেন। তবে আল্লাহর রহমতে এটা নিয়ে আর কোনো সমস্যা ওনার হয়নি। এবার আসি ওনার পাঠানোর শেষ ঘটনায়। একদিন উনি মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলেন। তো ওনাদের মসজিদে একজন সবসময় আজান দেয়, যার নাম হচ্ছে শাহ আলম। তিনি এই আলাউদ্দিন ভাইয়ের রুমে এসে বলছেন যে আমার তো শরীর ভালো লাগছে না, আমি মসজিদে নাও যেতে পারি, তুমি একটু এশার আজানটা দিয়ে দিও। তখন আলাউদ্দিন ভাই বললেন আচ্ছা ঠিক আছে, আমি আজানটা দিয়ে দিব। উনি এশার আজানের প্রায় 15 মিনিট আগে রুম থেকে বাইরে বের হয়েছেন আজান দেওয়ার উদ্দেশ্যে। তো ওনাদের মসজিদের উত্তর পাশে অজু করার ব্যবস্থা ছিল, তো উনি অজু করার জন্য অজুখানায় বসেছেন। তো ঠিকঠাক মতো অজু করেছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু বিপত্তি বাধে হচ্ছে তখন যখন অজু করে পশ্চিম দিকে ফিরে কালেমা শাহাদত পড়ার জন্য উনি আঙ্গুল উপরে তুলতে যাবেন। আমরা অজু করার পর ডান হাতের তর্জনী আঙ্গুল যেটা, এটা উঁচু করে কিন্তু কালেমা শাহাদত পড়ি। তো উনি যখন এটা পড়তে যাবেন, উপরের দিকে যখন তাকিয়েছেন, তখন উনি দেখেন সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা দক্ষিণ দিক থেকে ওনার সামনে দিয়ে উড়ে উত্তর দিকে গিয়ে গায়েব হয়ে গেল। এটা কিন্তু আসলে যে ওই আলোর যেই গোলা এরকম না। এটা দেখার সাথে সাথে ওনার শির দ্বারা বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। ওই সময় হঠাৎ করে মনে হলো যে চারদিকে কেমন যেন একটা আলোকিত হয়ে গেছে। ওই সাদা কাপড় এইটা লাইটের মতো কাজ করছিল। সেটা যখন উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার সময় কিন্তু একটা ঢেউয়ের মতো একটা জিনিস সৃষ্টি হয় যখন কাপড় যখন উঠতে থাকে, ওই রকম হচ্ছে। কিন্তু মনে হচ্ছে ওটা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। এটা সাধারণ কোনো সাদা কাপড় নয়, কিন্তু ওটার ভিতরে কোনো মানুষ বা অন্য কোনো কিছু নাই, জাস্ট একটা কাপড়ের মতোই মনে হচ্ছে। কিছুটা জায়গা আলোকিত হয়ে গেছে, এমনকি ওই আলো ওনার শরীরে এসেও পড়েছে। তখন আলাউদ্দিন ভাই কিছু একটা আন্দাজ করতে পেরে দ্রুত মসজিদে প্রবেশ করতে যাবেন। ওই সময় আবার দেখতে পান সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা মসজিদ থেকে বাইরে বের হয়ে উত্তর দিকে গিয়ে গায়েব হয়ে গেল। মসজিদে কিন্তু তখন কারো থাকার কথা না। তখন উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত মসজিদের ভিতরে প্রবেশ করেন আর আজান দিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেন। দোয়া দরুদ পড়ে নিজেকে একটু হালকা মনে করেন। তো এশার নামাজ পড়ে উনি একটু কোরআন তেলাওয়াত করতে বসেছেন। তো অনেকক্ষণ ধরে উনি কোরআন তেলাওয়াত করছিলেন। রাত বেজে গেছে প্রায় 9টা। একটু আগে ওনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, উনি অনেকটাই ভুলে গিয়েছেন, এমন একটা অবস্থা। তো উনি মসজিদ থেকে বাইরে বের হয়েছেন। ওই মসজিদের দক্ষিণ পাশে একটি খেজুর গাছ ছিল। তো উনি যখন ওই খেজুর গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি দেখতে পান সাদা কাপড়ে মোড়ানো একজন খাটো টাইপের লোক খেজুর গাছের উপর থেকে উড়ে উড়ে নিচে আসছে, আর ওনার সামনে দিয়ে পশ্চিম দিকে গিয়ে উধাও হয়ে গেল। এইটা দেখে উনি বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ওনার রুমে চলে যান। তো কাতারে এই যেই 3টা ঘটনা যেটা উনি মোটামুটি দেখেছিলেন, তো এই ঘটনাগুলো সাধারণত বিদেশের ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরবে এই ধরনের ঘটনা নির্জন জায়গাগুলোতে ঘটে। আসলে সৌদি আরব আয়তনে বিশাল একটা দেশ, সেই অনুযায়ী তাদের লোক সংখ্যা কম। শত শত কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এমন বিস্তীর্ণ এলাকা কিন্তু সেখানে রয়েছে। যার কারণে এই ফাঁকা জায়গাগুলোতে জিনেদের চলাফেরা, বসবাস, এই জিনিসগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তবে আলাউদ্দিন ভাই যেই বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন ওনার এই ছোট ছোট 3টা ঘটনায়, বোঝা যাচ্ছে এরা সবাই ভালো জিন ছিল, যার কারণে তেমন কোনো ক্ষতির সম্মুখীন ওনাদেরকে হতে হয়নি। তো যাই হোক,
উনি এটাও জানিয়েছেন যে কাতারে আরও একটি ভয়ঙ্কর মহল রয়েছে, ওখানে নাকি কেউ থাকে না, বেশ রহস্যময় একটি মহল। তো এই মানবশূন্য মহলটিকে নিয়েও অনেক কথা প্রচলিত আছে, উনি সেটা নিয়েও ঘটনা সংগ্রহ করার চেষ্টা করেছেন, সেটা ওনার সংগ্রহেও চলে এসেছে, সেটা উনি আমাদেরকে পরবর্তীতে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষায় থাকবো আলাউদ্দিন ভাই আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটিও একজন রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, যিনিও সৌদি আরবেই রয়েছেন। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এখন যে রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম রিমন আহমেদ। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2020 সালের এপ্রিল মাসের দিকে ওই এলাকায় একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল। ওই এলাকার যে গ্রামগুলো রয়েছে মাঝে মাঝেই তারা মারামারিতে লিপ্ত হয়। যে ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে একজন মানুষের পা কেটে আলাদা করে মিছিল করছিল, স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিল। এর পরপর প্রশাসন বেশ অ্যাক্টিভ হয়ে ওঠে, মামলা তো হয়েছে, পুলিশ সব সময় এসে আসামিদেরকে ধরার যেই অপারেশন সেটা করতো, ঘরে ঘরে তল্লাশি চালাতো। ওই সময় পুরুষ সদস্যরা দিনের বেলাতে বাড়িতে থাকাটাই কষ্ট ছিল, এমনকি রাতের বেলাতেও কষ্ট হয়ে যেত। ঘটনাটি ওই সময় আর কি, এই যে রিমন আহমেদ ভাই, উনি, ওনার বন্ধু রহিম, নাজমুল, আশিক, ওনারা মোট 4 জন বন্ধু সন্ধ্যা 7টায় ঘর থেকে বের হয়ে ওনাদের এলাকায় যে পাগলা নদী রয়েছে সেই পাগলা নদীর পাশে বসে গল্পগুজব করছেন। আসলে বাড়িতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। ওই সময় কিন্তু নদীতে বেশ মাছ পাওয়া যেত, ওনাদের আবার সিগারেট খাওয়ারও বদ অভ্যাস ছিল। তো এই যে পাগলা নদী, এটা হচ্ছে মেঘনা নদী থেকে চলে আসা একটা শাখা নদী। তো মেঘনা নদী থেকে একটা শাখা হয়ে এলাকার পাশ দিয়ে অনেক দূরে চলে গিয়েছে এই নদীটা। তো ওনাদের বাড়ির সামনে নদীর সাথে ছিল অনেক আগের একটা কবরস্থান, কবরস্থানের পাশে ছিল বড় বড় কড়ই গাছ। বর্ষার সময় পানি বেশি থাকতো, বর্ষার শেষে অল্প পানি থাকতো। এই নদীর মধ্যে নাকি প্রত্যেক বছর একটা করে গরু বা মহিষ পানির নিচে তলিয়ে যায়। 2021 সালে এই রিমন আহমেদ ভাইয়ের এক আত্মীয় বেয়াই আর কি, তার কুরবানির একটা মহিষ পানির নিচে নিয়ে যায়। একদিন পরে মহিষটা ভেসে ওঠে, দেখা যায় মহিষের সব কিছু ঠিকঠাক আছে, শুধু বুকটা একদম ফেরে রাখা, কলিজাটা নাই, এছাড়া সব কিছুই রয়েছে। এবার আসি ঘটনায়। তো ওনারা 4 জন বন্ধু আড্ডা দিতে দিতে রাত বাজে তখন প্রায় 1টা। ওখানে কিন্তু জোয়ারের পানি আসতো, তো পানি বেশ ক্লিন থাকতো আর কি, এতটা ক্লিন যে মাছ দেখা যেত, মানে মাছের উপস্থিতি টের পাওয়া যেত। তো ওনারা যখন দেখছেন যে মাছ মোটামুটি আছে, ওনারা মাছ ধরা শুরু করেছেন। মাছ ধরার উপকরণ ওনারা নিয়েই বসেছিলেন। তো মাছ ধরতে ধরতে অনেক দূরে চলে গিয়েছেন আর কি। সবাই একসাথেই থাকতেন, মানে একসাথেই মাছ ধরতেন আর কি। তখন একটা লোককে দেখা যায় নৌকা নিয়ে মাছ ধরছে। তো ওনারা জিজ্ঞেস করেন যে, ও চাচা কয়টা বাজে? উনি বলেন রাত 3:25 বাজে। রাত 3:25 বাজে, অনেকটা রাত তো হয়েই গেছে। তখন সবাই বলে যে চল এখন বাড়িতে যাই, এখন আর কোনো সমস্যা হবে না। তো সবাই তখন পানি থেকে উঠে পড়েন। পাশের জমির যে আইল, ওই আইল ধরে হাঁটতে হাঁটতে ওনারা বাড়ির দিকে আসতে শুরু করেছেন, যেখানে 15 মিনিট হাঁটলে জমি দিয়ে বাড়ির বরাবর চলে আসার কথা, সেখানে মনে হচ্ছে অনেকক্ষণ ওনারা হাঁটছেন। অনেকক্ষণ হাঁটার পরও ওই কড়ই গাছটা দেখা যায় না। সবাই বলে কিরি, এতক্ষণ হাঁটলাম, আমরা কই যাচ্ছি, কোথায় গেছিলাম, এই গাছগুলো দেখি না কেন? তখন এই যে রহিম একটা সিগারেট ধরিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর ওনারা দেখেন যে ওই কবরস্থানটা দেখা যাচ্ছে। তখন সবাই বলছে যাক চলে আসি তাহলে।
তো একটু এগিয়ে দেখেন যে আবারও সেই কবরস্থান। তখন ওরা বলছেন যে আরে এটা কোথায় আসলাম, এই কবরস্থান আবার কোথাকার, আমরা কি অন্য গ্রামে চলে আসলাম নাকি? তখন সবাই একটু ভয় পেয়েছেন, সবাই দোয়া দুরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে যাচ্ছেন। ওরা দেখেন আবারও কবরস্থান। তখন তো সবাই খুব ভয় পেয়ে যান। ওরা বলছেন এই আমরা কোথায় আসলাম রে, বারবার শুধু কবরস্থানই দেখতে পাচ্ছি। ওরা তো দোয়া দুরুদ পড়ছেন, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আর এই যে রহিম একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছে। তারপর রহিম বলছে সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে সবাই বসে থাকি, আর যে আমরা যতটুকু দোয়া দুরুদ জানি সবাই সেটা পড়ি। ওনারা সকাল হওয়ার আগ পর্যন্ত ওখানে বসে আছেন আর সবাই দোয়া দুরুদ পড়ছেন। এই যে রহিম, সে আবার একটু দুষ্টু প্রকৃতির। সে কি করেছে, তার যে ট্যাটাটা ছিল সে তার লাইটারটা দিয়ে ট্যাটার সাথে যে বাঁশটা থাকে ওই বাঁশের একটা জায়গায় আগুন ধরানোর চেষ্টা করছেন। আগুন একটা পর্যায়ে ধরেও যায়। তো রহিম অবশ্য ওখানে যারা ছিলেন তাদের থেকে বয়সে একটু বড়। কিছুক্ষণ পর ফজর আজান শোনা যায়। এরপর আস্তে আস্তে অন্ধকার কেটে দিনের আলো উকি দিতেই ওনারা দেখেন যে ওনাদের পাশের গ্রাম, যেটার নাম হচ্ছে আলগাহাটি, এই আলগাহাটির বড় কবরস্থানের কাছে ওনারা চলে এসেছেন। তখন তো সবাই আঁতকে ওঠেন, এটা কিভাবে সম্ভব, এইখানে আমরা কিভাবে আসলাম। যাই হোক, ওখান থেকে ওনারা বাড়িতে চলে যান। এরপর হুজুরের সাথে কথা বলেন এই ঘটনা নিয়ে। হুজুর ওনাদেরকে রুকিয়া করে দেন আর কি, ঝাড়ফুঁক করে দেন। তো এরপর ওনাদের সাথে নাজমুল নামে যেজন ছিলেন আর কি, তার খুব জ্বর হয় আর শরীরও ব্যথা হয়। শুধু নাজমুল না, পরবর্তীতে আরও কয়েকজনের এমনটা হয়েছিল আর কি। হতে পারে যে অনেক বেশি হাঁটাহাঁটি করেছিলেন এই কারণে ব্যথা। তো নাজমুলের তো অনেক জ্বর। এরপর থেকে প্রায় 1 মাস ওনারা মাছ ধরতেই আর যান নাই। আল্লাহর রহমতে ওনাদের অন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওনারা একটা জিনিস বুঝতে পারেন নাই, সেটা হলো ওনাদের নদীর পাশে কবরস্থান যেটা একটা, ওনারা ঘুরে ঘুরে 3 বার সেটা দেখেছেন। আর আকাশে কিন্তু চাঁদ বেশ ভালোই আলো ছড়াচ্ছিল, এমনটা না যে ওনারা ভুলভাল দেখেছেন, কারণ ওইখান দিয়ে সবসময় ওনারা আসা যাওয়া করেন। ভুলভাল দেখার কথা না, একজন ভুলভাল দেখতে পারে, কিন্তু এতজন নিশ্চয়ই ভুলভাল দেখবেন না। আবার আলগাহাটি বড় কবরস্থানে যেতে হলে বাড়ির পাশ দিয়ে যেতে হয়, কিন্তু ওনারা কিন্তু কোনো বাড়িঘর দেখতে পান নাই। অর্থাৎ ওই আলগাহাটি কবরস্থানে যেতে হলে আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে। ওনারা যখন ওই আলগাহাটি বড় কবরস্থানে গিয়েছেন, আশেপাশে তো কোনো ঘরবাড়ি দেখতে পান নাই। তখন সবাই বলেছিল যে এই যে কানাভুলো, এই কানাভুলো নাকি ওনাদেরকে ধরেছিল, তাই কিছু দেখেন নাই। আর ওই যে ট্যাটার বাসে যে আগুন ধরিয়ে দিয়েছিলেন, এর কারণে হয়তোবা আল্লাহ কোনো না কোনোভাবে ওনাদেরকে বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, এরপরে তো রিমন আহমেদ ভাই সৌদি আরবে চলে আসেন, এখনও সেখানেই আছেন। তবে এই ঘটনার আরও বেশ কিছুদিন পর, তখন অবশ্য 2021 সালের কুরবানি ঈদ চলে এসেছে। তো ওনারা কুরবানি দিয়েছেন। ওনার আম্মু বলছেন যে রিমন, তোর ফুপুর যেই ভাগের মাংসটা এগুলো একটু দিয়ে আয়। তখন বাজে বিকাল 3টা। তো উনি বললেন যে ফ্রিজে রেখে দাও, কালকে নিয়ে যাব। তখন তো ওনার আম্মা বলে না, এটা তো হয় না, কুরবানির মাংস সাথে সাথে দিয়ে আসার নিয়ম, দেরি করে দিলে কিভাবে হয়, খুব যে দূরে তা তো না ফুপুর বাসা, এগুলো দিয়ে আয়, ফুপুর সাথে দেখা করে আয় ঈদের দিন। তখন এই যে রিমন ভাইয়ের বড় ভাই, উনিও সৌদি আরবে থাকতেন। বড় ভাই আবার ফোন করে বলে যে তোকে 2000 টাকা বকশিস দেবো নে, তুই গিয়ে ফুপুকে মাংসটা দিয়ে আস। যাই হোক, ঈদ সেলামিও পাওয়া যাবে, মাংসটা দিয়ে আসবে। তখন উনি না করেন নাই, উনি রওনা দিয়েছেন। এদিকে বন্ধুরা মিলে একটা পার্টি দেওয়ার কথা ছিল রাতের বেলা, তাড়াতাড়ি ফেরত আসতে হবে। এই জন্য আসলে উনি যেতে চাচ্ছিলেন না। যখন ওনার মা ওনার বড় ভাইকে জানাতে যেতে চাচ্ছে না, তখন ওনার বড় ভাই তাকে বকশিস বা সেলামি দেওয়ার লোভ দেখায় আর কি। তো উনিও রাজি হয়ে যান। উনি চিন্তা করেন যে তাড়াতাড়ি আসতে হবে, হয়তো বা কিছুটা দেরি হতে পারে, কিন্তু এসে বন্ধুদের সাথে অ্যাটেন্ড করতে হবে পার্টিতে। উনি তো একা চলতে শুরু করেছেন। তো পাগলা নদীর পাড় ধরে হেঁটে গৌরনগর গিয়ে একটা নৌকা দিয়ে উনি চলে যান শরীফপুরে। সেখান থেকে 10 মিনিট হাঁটার পর চলে যান হাড়ঘর গণকবরে। ওখানে একটা গণকবর রয়েছে,
জায়গাটার নাম হলো হাড়ঘর গণকবর বলে আর কি। তো সেখান থেকে একটা রিক্সা নিয়ে ফুপুর ঘরের সামনে চলে আসেন। ওটার নাম হচ্ছে বড়াইল, যেখানে এই জায়গাটা আর কি। তো তখন উনি দেখেন যে সন্ধ্যা 6টার মতো বেজে গেছে। ফুপুকে মাংস দেওয়ার পর ফুপুকে বলছেন যে ফুপু আমি চলে যাব। তো ফুপু তো যেতে দিতে চান না, বলে আরও কিছুক্ষণ থেকে যা। তখন উনি বুঝেন যে আমাদের তো বন্ধুদের একটা পার্টি আছে, আমাকে যেতে হবে। তো ফুপুর বাসা থেকে ঠিক একই রকমভাবে রওনা করেছেন, ওই যে রিক্সা নিয়ে হাড়ঘর গণকবরের সামনে এসে হাঁটতে হাঁটতে শরীফপুর গোদারাঘাট, অর্থাৎ যেখানে খেয়াঘাট, এখানে এসে দেখেন 7:35 মতো বাজে আর কি। তখন গোদারা পার হয়ে গৌরনগর চলে আসেন। গোদারাঘাট থেকে 10 মিনিট হাঁটার পর এলাকা, অর্থাৎ খেয়াঘাট থেকে 10 মিনিট হাঁটার পর ওনার এলাকা। তো ওই খেয়াঘাট থেকে নামার পর 2 মিনিট হাঁটার পর উনি দেখেন নদীর পাড়ে একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে মনে চিন্তা করেন যে এখন বাচ্চা কান্না করে কেন, দেখি তো ঘটনাটা কি। তো উনি একটু এগিয়ে যান দেখার জন্য। উনি আরও একটু সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা আসলে কোন দিক থেকে আসছে বোঝা যাচ্ছে না। উনি তখন একটু ভয় পেতে শুরু করেন যে কী ব্যাপার, কোথা থেকে কান্নার আওয়াজ আসছে বুঝতে পারছি না, একবার মনে হয় ডানে বায়ে এরকম মনে হচ্ছে। উনি চিন্তা করলেন ধুর, আমি বাড়ির দিকে চলে যাই। তো হঠাৎ করে উনি দেখেন যে একটা শেয়াল, স্বাভাবিক শেয়াল থেকে অনেক বড়, ওনার পিছু পিছু আসছে। শেয়ালটার আকৃতিটা আসলে খুব বেশ মানে ভয়ঙ্করই বলতে হবে, কারণ স্বাভাবিক আকৃতির শেয়াল এত বড় হয় না সাধারণত, আমরা এরকম বড় শেয়াল সাধারণত দেখি না। স্বাভাবিক আকৃতির শেয়াল থেকে প্রায় 2-3 গুণ বড় আকার আকৃতিতে। তো ওনার পিছু পিছু আসছে। তো উনি তো এটা দেখেছেন, হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় কে যেন পেছন থেকে বেশ শক্তি দিয়ে ওনার পিঠে লাথি দিল। পা দিয়ে যদি লাথি দেওয়া হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে এটা পায়ের আঘাত। উনি তো মাটিতে পড়ে যান, ঘুরে তাকান, উনি দেখেন যে কেউ নাই। উনি চিৎকার করে বলে ওঠেন, এই কে রে, আমার সাথে মজা নিচ্ছিস নাকি? এই ঈদের দিনে এভাবে কেউ মজা নেয়? যখন এটা বলেছেন হঠাৎ করে দেখেন ওই শেয়ালটা কোত্থেকে যেন আবার সামনে চলে আসে। এসে অবশ্য কোনো আঘাত করে নাই, সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল। এরপরে কোত্থেকে যেন একটা বিশাল আকৃতির বিড়াল চলে আসে। উনি চিন্তা করেন আল্লাহ রে, কোন বিপদে পড়লাম। উনি দ্রুত বাড়ির দিকে আবার রওনা দিয়েছেন। তখন আবার পেছনে লাথি না, এবার হলো মনে হলো 5 আঙ্গুলের একটা থাপ্পড়, সজোরে একটা থাপ্পড়। এত জোরে একটা থাপ্পড় দিয়েছে যে ব্যথা তো উনি পেয়েছেনই, ওই সময় যে কোন দোয়া দুরূদ পড়তে হবে এটা উনি ভুলে গেছেন। অবশ্য ওই থাপ্পড়কে উনি পড়ে যান নাই, উনি দৌড় দিয়েছেন। তখন এশার আজানও দিয়ে দিয়েছে। উনি দ্রুত বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে উনি অজ্ঞান হয়ে যান। তবে বেশিক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন না, 5-10 মিনিট ছিলেন আর কি। এরপর ওনার বাড়ির সদস্যরা ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আল্লাহর রহমতে সফল হন। জ্ঞান ফেরার পর উনি দেখেন ওনার বাড়ির সামনে 2 জন মহিলা এবং 1 জন পুরুষ, সাথে কয়েকটা বাচ্চা। তখন সবাই বলতেছে যে এই তোমার বাড়ি কই? এরপর উনি টের পান যে আরে আমি তো আমার বাড়িতে না, আর আমি যেখানে আসছি নিজের বাড়ি মনে করে এটাও তো আমার বাড়ি না, এটা তো আর একজনের বাড়ি। আসলে উনি এমন দৌড় দিয়েছেন, সামনে যেই বাড়িটা পেয়েছেন মনে করছে এটা আমার নিজের বাড়ি, এটা মনে করে ঢুকে গেছেন আর কি। তো এরপরে আসলে যেই বাড়িতে ঢুকে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন তারাই মোটামুটি সেবা শুশ্রূষা করে অল্প সময়ের মধ্যে জ্ঞান ফিরিয়েছে। ওনার ধারণা হয়েছিল যে এটা ওনার আর কি। তো যাই হোক, উনি বলেন যে এই ঘটনা, আমি তো ভয় পাইছি। তখন ওই বাড়ি সবাই বলছে যে ও তুমি তো খিয়াল্লার খপ্পরে পড়ছো। খিয়াল্লা কি? বলে যে এই রাস্তায় এরকম একটা দুষ্টু জিন আছে, এইটার নাম খিয়াল্লা। এই খিয়াল্লা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে, একবার শেয়াল একবার বিড়াল, এই রূপ ধারণ করে আর পথিকদেরকে আঘাত করে, চর মারে, লাথি মারে, এগুলো করে। এরপর উনি কি করেছেন, দ্রুত ওনার বন্ধুদেরকে ফোন করেছেন যে তোরা গৌরনগর হয়, আমি বিপদে পড়ছি। 7-8 জন বন্ধু এসে ওনাকে নিয়ে যান। তো সবাই জিজ্ঞেস করে কী হয়েছে কী হয়েছে, ওই সময় সবাই জিজ্ঞেস তো করবেই, কিন্তু উনি ওই সময় কিছু বলেন নাই। তো যাই হোক, বাড়িতে উনি যান, যাওয়ার পর সবাইকে ঘটনাটা খুলে বলেন। এরপর মসজিদের হুজুরকে ডেকে এনে পানি পড়া খাইয়ে দেন, আর ওই পানি দিয়ে গোসল করতেও বলে দেন ওই হুজুর।
তো উনি আসলে এত ভয় পেয়েছিলেন, ওই রাত্রে তার বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার প্রশ্নই আসে না। রাতের বেলা ওনার শরীরে অনেক জ্বর এসেছিল, তবে 5-6 দিনের মধ্যে আল্লাহর রহমতে জ্বরটা ভালো হয়ে যায়। এর কিছুদিন পর ওনার ভাই বিদেশ থেকে আসেন। বিদেশ থেকে আসার পর ওনার যাওয়ারও বন্দোবস্ত করেন। সব প্রক্রিয়া শেষে উনিও সৌদি আরবে চলে যান। প্রিয় লিসেনার্স, এই যে খিয়াল্লা, এই খিয়াল্লা জিনিসটা ঠিক এভাবেই পথিকদেরকে ওই রাস্তায় আক্রমণ করে। আর এই আক্রমণের শিকার ওই ঈদের দিন রাত্রে উনিও হয়েছিলেন। যাক, আল্লাহর রহমতে এটা নিয়ে আর বেশি সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। উনি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 164তম আয়োজনের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 164তম আয়োজনের 5টি ঘটনা শেয়ার করে ফেলেছি। এখন ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাই এই ঘটনাটি পাঠিয়েছেন, তার নাম অমিম। ওনার দেশের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। উনি বর্তমানে সৌদি আরবের একটি কাবাব হাউস নামে রেস্টুরেন্টে চাকরি করছেন। ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে 2004 সালে। ওনার নানার মুখ থেকেই ঘটনাটি শুনেছিলেন। ওনার নানার নাম রুহুল আমিন, পেশায় একজন কৃষক। দিনটি ছিল শুক্রবার। রতনপুর নামে এক জায়গায় কয়েকটা গ্রাম মিলে বিকালে হাট বসত। ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যেত। তো ওই দিন ওনার নানির কাছ থেকে বাজারের ব্যাগ নিয়ে, প্রয়োজনীয় টাকা এবং 2 ব্যাটারি একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়েন বাজারের উদ্দেশ্যে। বাজার শেষে মাছ কিনতে গিয়ে নানার চোখ আটকে যায় বড় 4 থেকে 5 কেজি ওজনের একটা রুই মাছের দিকে। দামাদামি করে মাছটি কিনে আসার পথে দেখা হয়ে যায় নানার এক বন্ধুর সাথে। তারপর চা খেতে খেতে আড্ডা দিতে দিতে বেজে যায় রাত 10টার মতো। তখনকার সময় এশার নামাজ পড়েই খাওয়া দাওয়া করে ওই গ্রামের ওই দিকে যারা বসবাস করতেন তারা ঘুমিয়ে পড়তেন। নানাদের বাড়ি থেকে বাজার 3 কিলোমিটারের মতো দূরে। তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। এক হাতে বাজারের ব্যাগ আর এক হাতে টর্চ লাইট নিয়ে টর্চের আলো ফেলতে ফেলতে উনি রওনা দিয়েছেন। তো উনি যেই হাতে টর্চ লাইট রেখেছেন ওই হাতেই আবার 2 আঙ্গুলের ভিতরে বিড়ি ধরিয়ে রেখেছেন। ওনার আবার বিড়ি খাওয়ার বদভ্যাস ছিল। তো বাড়ির পথে যেতে পর একটা বিশাল একতলা পরিত্যক্ত বাড়ি, মস্ত বড় একটা আম গাছ, অপর পাশে পুকুর। লোকমুখে ওই জায়গাটা নিয়ে অনেক কথাই শোনা যেত। তো নানু যখন ওই আম গাছের নিচে এসেছেন, গাছের উপর থেকে নারী পুরুষ মিশ্রিত গলায় কেউ বলে ওঠে, হ্যাঁ রে রুহুল আমিন, মাছটা দিয়ে যা। নানা ছিলেন বেজায় সাহসী একজন মানুষ। ওই কথায় পাত্তা না দিয়ে উনি কোনো কথাবার্তা ছাড়াই এবং কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসেন। নানা চিন্তা করেছেন যে বাহ, কি মজার আবদার, টাকা দিয়ে মাছ কিনলাম আর গাছের উপর থেকে এই মেছো পেতনিগুলো বলে যে মাছ দিয়ে যা। গ্রামের মানুষজন কিন্তু এই যে মাছ নিয়ে আসার সময় এই মেছোগুলো যে মাছ চায়, এইগুলো সম্পর্কে ওনারা খুব ভালো মতোই অবগত। তাই এগুলোতে পাত্তা দেওয়া যাবে না। আর একবার যদি দেয়া হয় তাহলে নাকি বারবার আসে, বারবার বিরক্ত করে। এই জন্য নানা চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। কেটে যায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর একদিন, ওই দিন সন্ধ্যা হতে না হতেই আকাশ একদম কালো হয়ে আসে, মেঘে ছেয়ে যায়, হালকা হালকা বৃষ্টি হতে থাকে। নানা মাঠ থেকে এসে দেখে যে মামার গায়ে অনেক জ্বর। নানি মামার মাথায় পানি দিচ্ছে। নানি সন্ধ্যার আগে গরুগুলো মাঠ থেকে আনতে যেতে পারে। তো মাঠে যেই গরুগুলো বাঁধা থাকতো, নানি সন্ধ্যার আগেই সেগুলো মাঠ থেকে নিয়ে আসতেন। যেহেতু উনি আনতে পারেন নাই, তাই নানা বেরিয়ে পড়েন মাঠ থেকে গরুগুলো আনতে। মাঠে গিয়ে নানা একে একে গরুগুলোর যে দড়ি সেগুলো উনি আলগা করে দিচ্ছেন। অর্থাৎ গরুগুলো কিন্তু একটা খুঁটা বলে, এই জিনিসগুলো দিয়ে মাটির মধ্যে পুঁতে দেয়া থাকে। তো ওইগুলো যখন উঠিয়ে দেওয়া হয়, গরুগুলো কি করে একাই বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসে। তো নানা খেয়াল করেন যে ওনার যে কয়েকটা গরু ছিল এর মধ্যে একটা গরু কম।
নানা গরুটাকে আশেপাশে খুঁজতে থাকেন, হয়তো বা কোনো কারণে অনেক নড়াচড়া করেছে, ওই খুঁটাটা নড়বড়ে হয়ে গেছে, মাটি থেকে উঠে গেছে, আশেপাশে হয়তো বা চলে গেছে। তো উনি গরুটাকে তো খুঁজছেন, তো নানা আফসা আফসা দেখতে পান গরুটি মাঠের শেষে একটি ধান খেতে ফসল খাচ্ছে। নানা চিন্তা করেন, আরে কার খেতে ঢুকে গেল, আরেকজনের খেতে ঢুকে ফসল খাচ্ছে, বিষয়টা তো ভালো না। নানা তাড়াতাড়ি করে গরুর কাছে যাওয়ার চেষ্টা করছেন। তো গরুটার কাছে যেতেই গরুটা পাশে থাকা বাঁশবাগানের ভিতর ঢুকে যায়। তো নানাও গরুর পেছনে খুঁজতে খুঁজতে ওই বাঁশবাগানের মাঝ বরাবর চলে গিয়েছেন, কিন্তু গরুটাকে কোথাও দেখতে পাচ্ছেন না। ওই সময় হঠাৎ পেছন থেকে সেই নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ রে রুহুল আমিন, সেদিন তো তোর কাছে মাছ চেয়েছিলাম, তুই দিস নাই। আজকে তোর গরুকে দিয়ে ফাঁদ পেতে তোকে এখানে নিয়ে আসছি। এখন তো আমি সেই প্রতিশোধটা নেব রে, তুই আমাকে অপমান করছিলি সেই দিন। এই কথা শোনার পর নানা পেছন দিকে তাকিয়ে দেখেন বিভৎস এক চেহারার অবয়ব। চোখের যেই জায়গাটা, অর্থাৎ চোখের যে অংশটা, সেখানে কিছুই নাই, ওই জায়গাটা সাদা, আর অবয়বটার কোনো নাকও নাই। জিহ্বাটা এত বড় যে বুক বরাবর ঝুলে আছে, আর জিহ্বাটা সাপের মতো লকলক করছে, নড়াচড়া করছে। সাপ যদি নিচের দিকে ঝুলিয়ে দেওয়া যায়, লেজ ধরে থাকা যায়, সাপ যেভাবে মাথা শরীর বিভিন্নভাবে আঁকাবাঁকা করে নাড়ানোর চেষ্টা করে, ওই রকম তার জিভটা লকলক করছে, নড়াচড়া করছে। আর এই অবয়বটার শরীরে মাছের গায়ে যেরকম আঁশ থাকে, এরকম মনে হচ্ছে আঁশ রয়েছে। এই দৃশ্য দেখে ভয়ে নানার সারা শরীর বরফের মতো জমে গিয়েছে, এমন একটা অবস্থা হয়। নানা তখন একটু ভীত কণ্ঠেই বলে ওঠে, এই তুই কে, আর আমার কেনা মাছ আমি তোকে কেন দেব? এই বলে উনি উল্টো দিকে ঘুরিয়ে, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করেছেন। বাঁশঝাড়টা বেশি বড় ছিল না, একদম ছোট একটা বাঁশঝাড় ছিল, হালকা পাতলা বাঁশটাস ছিল আর কি। তো পেছন থেকে বিকট হাসির আওয়াজ শোনা যাচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে নানা কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফিরেছে তখন উনি দেখেন যে দিনের বেলা, উনি কিন্তু গিয়েছিলেন সন্ধ্যার দিকে, দিনের বেলা অর্থাৎ পরের দিন ওনার জ্ঞান ফিরেছে, আর উনি নিজের বাড়িতে শুয়ে আছেন। উনি নানিকে জিজ্ঞেস করেন যে হয়েছিলটা কি। তখন নানি বলেন যে এই গরুগুলো আনতে যাওয়ার পর ওনার আসতে দেরি হচ্ছিল দেখে উনি লোকজন নিয়ে বের হয়েছেন, আর আশেপাশে খোঁজাখুঁজি করতে 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 তখন ওই বাঁশবাগানের দিকে, মানে ধান ক্ষেতের যেই পাশে বাঁশবাগান রয়েছে ওই দিকে নাকি ওনার একটা গোংরানের আওয়াজ শুনেছিলেন। ওই দিকে যাওয়ার পরই মূলত নানাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তো ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন নানি জিজ্ঞেস করেন যে কী হয়েছিল, ওই দিকে উনি কেন গিয়েছিলেন। তখন উনিও সব ঘটনা খুলে বলেন। মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুর ওনারই ভাই ছিলেন, মানে নানারই ছোট ভাই ছিলেন। তো হুজুর রুকিয়া করে দেন। এরপর নানার ভেতরে ওই জিনটাকে হাজির করার চেষ্টা চলতে থাকে। জিনটাকে হাজিরও করা সম্ভব হয়। এরপর যখন জিজ্ঞেস করা হয় কে তুই, তুই কোথায় থাকিস, তখন নাকি বলে আমার নাম ইমরুত, আমি রাস্তার পাশে পরিত্যক্ত বাড়ির সামনের ওই আম গাছটাতে থাকি। আমি সপ্তাহখানেক আগে ওর কাছে মাছ চেয়েছিলাম, ও দেয় নাই। সেই দিন ওর হাতে আগুন ছিল, ওই সময় কিছু করতে পারিনি। মাছ চাওয়ার পর না দেওয়ার কারণে ওর উপর আমার খুব রাগ ছিল। এই জন্য ওর গরুকে দিয়ে ফাঁদ পেতে ওকে আজকে ধান খেতে মেরে পুঁতে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওর বাড়ির লোকজন চলে আসার কারণে সেটা আর সম্ভব হয় নাই। তখন হুজুর বলে, ওর টাকায় কেনা মাছ তুই খেতে কেন চাবি, পারলে ধরে খাগে যা, আর এক্ষুনি চলে যাবি। ওই ইমরুত নামক জিনটা তো যেতে চায় না, সে বলে যে ওকে মেরে তারপর যাব। যখন ওই হুজুর দেখলেন যে এই জিনটাকে কোনোভাবে মানানো যাচ্ছে না, এমনকি তাকে বেশ কিছু বিষয় দেওয়ার প্রস্তাব করা হয় যে সে কি চায়, সে চাইলে দেবে, কিছু কিছু বিষয় বলেও তারপরেও সে রাজি হয় না। একটা পর্যায়ে হুজুর ওটাকে বোতলবন্দি করে নিয়ে যান।
নানাকে তেল পড়া, পানি পড়া এই জিনিসগুলো দিয়ে যান, কিছু আমল করতে বলেন। তো এভাবেই ঘটনাটার সমাপ্তি ঘটে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই আপনার এই ঘটনার জন্য। আমাদের এবার এপিসোডে সৌদি আরবের তিনটি ঘটনা, সৌদি আরবের 3টি ঘটনা, মানে সৌদি আরবে ঘটে যাওয়া 3টি ঘটনা না, মানে যারা সৌদি আরবে রয়েছেন তাদের 3টি ঘটনা আমরা শেয়ার করলাম। সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ অনেক ঘটনা পাচ্ছি। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা প্রতিনিয়তই ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, সেই সাথে আমাদের ভাইয়েরা যারা দেশে রয়েছেন তারা তো ঘটনা পাঠাচ্ছেনই। প্রিয় লিসেনার্স, সত্য ভয়ের ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। সত্য ভয়ের ঘটনার যে ভৌতিক অনুভূতি সেটা দেওয়ার চেষ্টা করতে চাই। আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পেতে চাই। আপনারা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorbald@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandahorbald@gmail.com। ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেল লিঙ্কটা বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে জানতে পারে আর আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হওয়ার যেই লক্ষ্যমাত্রা রয়েছে সেটাও যেন আমরা দ্রুত অর্জন করতে পারি। প্রিয় লিসেনার্স, যারা এখন এই ভিডিওর লাইক বাটন প্রেস করেননি, অনুরোধ করছি দ্রুত এই ভিডিওর লাইক বাটনে প্রেস করে দিন। আজকে যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।